সময়টা 2011-র মাঝামাঝি, সম্ভবত অগাস্ট মাস। কখনো অনবরত বৃষ্টি, কখনো আবার কালো মেঘের বুক চিরে বিকেলের পড়ন্ত রোদ বিদ্রোহ করে বেরিয়ে আসতে চাইছে। তবুও ঘরের বেড়া জাল তাকে আটকে রাখার চেষ্টা করছে। সাব্বিরজি এক কাপ গরম কফি হাতে ব্যালকনিতে সবে এসে দাঁড়িয়েছেন। এমন সময় ব্যালকনির এক কোনায় রংবাহারি গাছের পাশে একটি নারী মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। প্রায় 4 বছর পর হলেও সাব্বিরজির চিনতে মোটেও অসুবিধা হয়নি। উনি সালাম জানিয়ে সাদরে আপ্যায়ন করেন। প্রত্যুত্তরে রাবেয়া বিবিও সালাম জানিয়ে একটু ইতস্তত করছিলেন। সাব্বিরজি রাবেয়া বিবিকে একটি চেয়ারে বসতে আহ্বান করে চুপচাপ দেখছিলেন। রাবেয়া বিবিকে কেমন যেন অস্থির অস্থির দেখাচ্ছিল। কয়েক মুহূর্ত চুপ করে সাব্বিরজি নিজেই প্রশ্ন করেন, কি হয়েছে? কিছু সমস্যা? রাবেয়া বিবি আরো কয়েক মিনিট চুপ থেকে বলতে শুরু করেন তার একমাত্র বোন রেহানা বিবির কথা। বোনের সাথে তার অতীতের সম্পর্ক কেমন ছিল, এতকাল বাদে কিভাবে তার বোনের সাথে দেখা হলো, এবং তিনি যে একমাত্র বোনকে আগলে রাখতে পারেননি সে কথা বলা মাত্র অনুশোচনায় দগ্ধ হয়ে কান্নায় ভেঙে পড়েন। সাব্বিরজি তাকে সান্ত্বনা দিয়ে কি হয়েছে জানতে চেয়ে আবারও বলতে অনুরোধ করেন। রাবেয়া বিবি জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করেন, বলেন যে বাকি কথা ওনাদের দুজনের সামনে বলবেন। বিষয়টা সাব্বিরজির সাথে সাথে জিয়াউদ্দিন সাহেবেরও জানা দরকার। খানিক বাদে রাবেয়া বিবি পাশে থাকা অপর একটি চেয়ারে একজন পরিচিত সাদা পাঞ্জাবি পরিহিত বয়স্ক ফেরেশতার মতো মূর্তির আবির্ভাব হয়। দৃঢ় রাশভারী কণ্ঠস্বরে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো রাবেয়া বিবি? সাব্বির, রাবেয়া বিবি ঠিকই বলেছে, বিষয়টা খুবই জটিল। এখানে তোমাকে কেন দরকার তা সময় হলে জানতে পারবে। আমি শুধু আমাদের জগতে এইটুকু জানতে পেরেছি যে রেহানা বিবির ভীষণ বড় বিপদ। তবে কি করে সে এর মধ্যে জড়িয়ে পড়ল তা এখনো বুঝতে পারিনি। কেবল রাবেয়া বিবি এখন আলোকপাত করতে পারবে। প্রত্যুত্তরে সাব্বিরজি ও রাবেয়া বিবি সালাম জানান। এরপর রাবেয়া বিবি আবারও বলতে শুরু করেন, গতকালের কথা। হঠাৎই সন্ধ্যাবেলা রেহানা আমার সাথে দেখা করে। বেশ কয়েকদিন ধরে ও কিছু একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে যা আন্দাজ করতে পারছিলাম, কিন্তু ও বরাবরই চাপা স্বভাবের, তাই নিজে থেকে না বললে জানার উপায় নেই। এতকাল বাদে দেখা হবার পর আমরা প্রায় প্রতিদিনই দেখা করতাম। রেহানা ফারুকি সাহেবের বাড়িতেই থাকতো, তবে নওয়াজউদ্দিন ফারুকি ও তার স্ত্রী রোকসানা বিবি ছাড়া বাড়ির বাকি অন্যান্য সদস্যরা তার অস্তিত্ব উপলব্ধি করলেও কেউ চাক্ষুষ দেখেনি। একজন পুরুষ মানুষের সাথে একজন জিন থাকা, তা আবার নারী জিন। বিষয়টা যেমন বাড়ির কিছু সদস্য মানিয়ে নিয়েছিল, আবার কেউ কেউ মানিয়ে নিতেও পারেনি। রেহানার আতঙ্কিত মুখটা আমি ভুলতে পারছি না। শেষবার সে শুধু একটা কথাই বলেছিল, আপা, ফারুকি সাহেবদের অনেক বড় বিপদ। একজন শয়তান ইবলিশ জিন তাদের পরিবারের পেছনে লেগেছে। আমি কোনো মতেই তার মোকাবেলা করতে পারছি না। সেই জিনের নাম মকরান। আপা, তুমি একটু সাহায্য করো। এই বলে হঠাৎই সে অন্ধকারে মিলিয়ে যায়। তারপর থেকে আমার মনটা মোটেও শান্ত হচ্ছে না, আর কোনোভাবেই রেহানা বিবির সাথে যোগাযোগ করে উঠতে পারছি না। তাই তোমাদের সাহায্য অতি আবশ্যক। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে রেহানা বিবি এত মানুষ থাকতে নওয়াজউদ্দিন ফারুকির সাথে জড়িয়ে পড়ল। এখন আসি সেই প্রসঙ্গে। 3 বছর আগে আমারও একই প্রশ্ন ছিল। উত্তরে রেহানা বলেছিল, প্রায় বছর 30 আগে নওয়াজউদ্দিন ফারুকি সাহেবের সাথে আমার আলাপ। তখন ফারুকি সাহেব ওই বছর 5 ছোট্ট নওয়াজ। তখন তারা সুলতানপুরের কাছে মৌলানাপুরে একটি গ্রামে থাকত। ওইখানে তাদের পৈতৃক ভিটে। ফারুকি সাহেবের পূর্বপুরুষেরা এককালে অত্র এলাকার জমিদার ছিল। শুনেছি নবাব সাদ্দাত আলী খানের দরবারে ফারুকি সাহেবের পূর্বপুরুষদের একটা বিশেষ স্থান থাকলেও সাধারণ গ্রামবাসীদের মধ্যে নাকি অত্যাচারী জমিদার হিসেবে কুখ্যাতি ছিল। তবে বর্তমানে পরিস্থিতি বদলে গেছে। এখন নওয়াজউদ্দিন সাহেব খুবই সৎ, ধর্মপ্রাণ ব্যক্তি, প্রায়শই দান সদকা করেন। যাই হোক, এখন আসি কেমন করে আলাপ হলো। 5 বছরের ছোট্ট নওয়াজ প্রায় প্রতিদিনই গোমতী নদীর তীরে বিকেলে একা একা খেলতে আসত। সেখানেই আমাদের প্রথম আলাপ। আগেই বলেছি, গ্রামবাসীরা ফারুকি পরিবারকে খুব একটা পছন্দ করত না। তার রেশ এখনো ওই এলাকায় বর্তমান, তাই কেউ খুব একটা তাদের সাথে মিশত না।
ফলে খেলার সাথীও তেমন কেউ ছিল না। আমি ওনার প্রথম খেলার সাথী। নওয়াজ সাহেবের বাংলোটা গ্রাম, লোকবসতি থেকে কিছুটা দূরে নিরিবিলিতে গোমতী নদীর পাড়ে অবস্থিত। বাড়িতে লোকজন বলতে ওনার আম্মা সহ জনা ৩-৪ কাজের লোক ও একজন ড্রাইভার। এখানে বলে রাখি, সেই সময় নওয়াজউদ্দিন সাহেবের আব্বা রিয়াজউদ্দিন সাহেব দ্বিতীয় স্ত্রীকে নিয়ে লখনউতে থাকতেন। তাদের ব্যবসা আদি সমস্ত লখনউতে। সংসারে 2 জন স্ত্রী থাকা সত্ত্বেও কোনো অশান্তি ছিল না। সপ্তাহে অন্তত 2 দিন দ্বিতীয় স্ত্রী সহ রিয়াজউদ্দিন সাহেব গ্রামের বাড়িতে এসে সপরিবারে থাকতেন। একদিন কোনো এক কারণে সেই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই নজরে পড়ে বছর 5 একটি ফুটফুটে বাচ্চা ছেলে নদীর চরে একা একা পালি নিয়ে খেলছে। দেখে কেমন একটা মায়া লাগলো। তুমি তো জানো আপা, সাধারণ নিরীহ মানুষের প্রতি চিরকাল আমার একটা টান অনুভব করি, কিন্তু আসল রূপে তো তার কাছে যাওয়া সম্ভব না। তাই তারই বয়সী একটা বাচ্চা মেয়ের রূপ নিয়ে তার সামনে যাই। প্রথমটায় সে একটু অবাক হয়, তারপর আমি তার সাথে খেলতে চাইলে সে রাজি হয়ে যায়। এরপর থেকে প্রতিদিন আমরা একসাথে খেলাধুলা করতাম। ধীরে ধীরে একটা টান অনুভব করি এবং সেখানেই থেকে যাই। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর বিষয়টা বোধহয় নওয়াজউদ্দিন সাহেবের মা খেয়াল করেন। আসলে আমি শুধু নওয়াজউদ্দিন সাহেবকে দেখা দিতাম। তার আম্মা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যান। তিনি দেখতেন নওয়াজ সাহেব একা একাই কারোর সাথে কথা বলছেন, খেলছেন। এমনিতে নিরিবিলি এলাকা, পাশে রিয়াজউদ্দিন সাহেবদের পুরনো কবরস্থান, তাই ভেবেছিলেন হয়তো কোনো জিনের নজরে পড়েছে। রিয়াজউদ্দিন সাহেব গ্রামের বাড়িতে এলে তাকে সবকিছু জানানো হয়। সেই মতো উনি সুলতানপুর থেকে একজন বড় মাপের আলেম হুজুরকে নিয়ে আসেন। সেদিন আমি বেজির রূপে বাগানের আশেপাশে ঘুরে নজর রাখছিলাম। দেখলাম হুজুর আবে জমজমের পানি ছিটিয়ে কিছু তদবির করে সূরা পড়ে ছোট্ট নওয়াজকে ফু দিলেন। এরপর আরও কিছু সূরা পড়ে বাড়ির চারপাশের সীমানায় কিছু সাদা পাউডারের মতো ছড়াতে ছড়াতে বাগানের কাছে এসে থমকে যান। আমি তখন বেজি রূপে হাত 10 মতো দূরে এদিক ওদিক ছুটাছুটি করছি। উনি একজন পাক ধর্মপ্রাণ আলেম। জানতাম উনি আমায় দেখে চিনতে পেরেছেন। সঙ্গে সঙ্গে হুজুর সূরা পড়া বন্ধ করে তদবির থামান। রিয়াজউদ্দিন সাহেব হঠাৎ হুজুরকে থেমে যেতে দেখে জিজ্ঞেস করেন কি হয়েছে। জিজ্ঞেস করতে আলেম হুজুর বলেন, ফারুকী সাহেব, চিন্তা করবেন না। যে আপনার সন্তানের আশেপাশে ঘুরে বেড়ায় সে তার, এমনকি আপনার পরিবারের কারো কোনো ক্ষতি করবে না। উপরন্ত সে থাকলে আপনাদের ওপর কোনো বিপদ আসবে না ইনশাল্লাহ। এমনিতেই এলাকাটা শুনশান, অতীতে এই ভূমিতেই কত কিছু ঘটে গেছে তার সাক্ষী আপনার পূর্বপুরুষেরা। সে সমস্ত ঘটনা তো আপনি জানেন। আমার পরিবারের পূর্বপুরুষদের নেকদিল প্রচেষ্টায় সেই ইতিহাস আজ চাপা। তাই আমি বলছি, চিন্তার কোনো কারণ নেই। যেরকম চলছে চলতে দিন, এতে আপনার সন্তান সুরক্ষিত থাকবে। আর একটা কথা, এই বাস্তুতে কোনো সাপখোপ, বেজি, বিষধর বিছা, কোনো জন্তু জানোয়ার দেখলে হুট করে তাড়াবেন না, মারতে যাবেন না। যদি তা নিজে থেকে না সরে তাহলে আমি একটা সূরা বলে যাচ্ছি, আল্লাহর নাম করে সেটি পাঠ করবেন। আর কিছু করার দরকার নেই, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই বলে আলেম হুজুর সালাম জানিয়ে ফিরে যান। যাওয়ার সময় বাগানের পাশে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আল্লাহর নাম নিয়ে মৃদু হেসে চলে যান। হুজুর চলে গেলে বাড়ির সকলে কিছুটা স্বাভাবিক হলেও রিয়াজউদ্দিন সাহেবের ছোট স্ত্রী ফাতেমা বিবি মোটেও তাতে খুশি হলেন না। ওনার বক্তব্য, বাড়ির একমাত্র ছেলের ওপর জিনের নজর পড়েছে, তা সত্ত্বেও কি করে বাড়ির সবাই এত স্বাভাবিক আচরণ করতে পারে। এমনকি নওয়াজ সাহেবের আপন আম্মাকেও চুপ থাকতে দেখে ফাতেমা বিবি ভীষণ অবাক হয়ে বলেন, আপা, মাফ করবেন, পেটে ধরলেই তো কি হয়েছে? নাসরিনের মতো নওয়াজও আমার সন্তান। আমি চাই নওয়াজ লখনউতে এসে থাকুক, পড়াশোনা করুক, গ্রামে আর থাকতে হবে না। কোন জিনের নজরে পড়েছে কে জানে। ও হ্যাঁ, এখানে বলে রাখি, নাসরিন রিয়াজউদ্দিন সাহেবের দ্বিতীয় পক্ষের কন্যা সন্তান। তখন তার বয়স ওই বছর 1.5 মতো হবে। যাই হোক, ফাতেমা বিবির কথায় নওয়াজ সাহেবের আম্মা, এমনকি রিয়াজউদ্দিন সাহেবও রাজি হন না। নওয়াজ সাহেবের প্রাথমিক শিক্ষার পাশাপাশি মাদ্রাসায় তালিম সবই সুলতানপুরে চলছিল। তাই তাদের বক্তব্য, ছেলে আপাতত এখানেই থাকবে, পরে বড় হলে তখন উচ্চ শিক্ষার জন্য না হয় লখনউ যাবে। এতে ফাতেমা বিবি অসন্তুষ্ট হলেও এই বাড়িতে রিয়াজউদ্দিন সাহেবের ওপর কেউ কথা বলে না। এরপর প্রায় 1 মাস কেটে যায়।
রাগ করে কিনা জানি না, রিয়াজউদ্দিন সাহেব সপ্তাহান্তে গ্রামের বাড়ি এলেও ফাতেমা বিবি আসতেন না। শেষে নওয়াজ সাহেবের জোরাজুরিতেই ওনার আদরের ছোট আম্মি মানে ফাতেমা বিবি 1 মাস পরে গ্রামের বাড়িতে আসেন। সময়টা তখন শীতকালের মাঝামাঝি, সন্ধ্যায় একটু তাড়াতাড়ি নেমে আসে। আমরা বরাবরের মতো নদীর চর থেকে খেলে ফিরছিলাম। বাড়ির গেটের কাছটায় ফুল পাতাবাহারের ঝোপের কাছে গুমট অন্ধকারের মধ্য থেকে হঠাৎই একটি প্রকাণ্ড আধারের চেয়েও কুচকুচে কালো সাপ বেরিয়ে এসে নওয়াজ সাহেবকে ছবল মারতে চায়। আমি তৎক্ষণাৎ নওয়াজ সাহেবকে দূরে ঠেলে দিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াই। আমি নিজে বুঝে গিয়েছিলাম সেটি কোনো সাধারণ সাপ নয়, একটি নির্দিষ্ট শয়তান খবিশ জিন। বিভৎস চেহারা, কালো শরীরে চোখ মুখের কোনো অস্তিত্ব নেই, সমগ্র শরীর লোমে ঢাকা। তার সাথে আমার তুমুল দ্বন্দ্ব বাঁধে। চিৎকার হুটোপুটির শব্দে বাড়ির সবাই বেরিয়ে আসে। সেই মুহূর্তে তাদের চোখে যে দৃশ্যপট ফুটে উঠেছিল তা কেবলই একটি কালো সাপ ও পেশির লড়াই। তাদের চোখে আমাদের আসল চেহারা তখনও উজ্জ্ব। ফাতেমা বিবি ছুটে গিয়ে নওয়াজ সাহেবকে কোলে তুলে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। হঠাৎ একটি বদ জিন কি করে সেখানে এলো আর কেনই বা এলো তা আজও বুঝতে পারিনি। পরে রিয়াজউদ্দিন সাহেব সেই আলেম হুজুরকে ডেকে সমস্ত বিষয় খুলে বলেন এবং উনি জানান, দেখুন ফারুকী সাহেব, আমি আগেই বলেছি আপনার ছেলের সাথে একটি ভালো জিন আছে। সেদিন সন্ধ্যায় ওই ভয়ঙ্কর সাপ থেকে সেই জিনই আপনার ছেলেকে বাঁচিয়েছে। এরপর থেকে আর কেউ আমাকে নওয়াজ সাহেবের থেকে আলাদা করতে পারেনি। কেবল ফাতেমা বিবির তা পছন্দ ছিল না। ধীরে ধীরে নওয়াজ সাহেব বড় হতে থাকেন আর আমিও ওনার সাথেই সাধারণ মানুষের মতো বড় হতে থাকি। এরই মাঝে নওয়াজ সাহেবের বয়স যখন 15, সেই সময় ফৈজাবাদ থেকে আসার সময় ওনার আম্মা ও আব্বা অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর থেকে নওয়াজ সাহেব ছোট আম্মি ফাতেমা বিবি ও বোন নাসরিনের সাথে লখনউয়ে এসে থাকতে শুরু করেন। ফাতেমা বিবি ছেলে বড় না হওয়া পর্যন্ত ব্যবসার হাল নিজেই ধরেন। আমিও সবার অলক্ষ্যে লখনউ পৌঁছাই, কেবল নওয়াজ সাহেব তা জানতেন। এরপর কালক্রমে নওয়াজ সাহেব বড় হন। 2006 সালে আজমগড়ের এক সম্ভ্রান্ত কুরেশি পরিবারের এক মেয়ে রোকসানা কুরেশির সাথে তার নিকাহ হয়। এটুকুই রেহানা বলেছিল। রাবেয়া বিবি একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলেন, তারপর থেকে বিগত 3 বছর সবকিছু স্বাভাবিকই ছিল। এরপর গতকালই আচমকা রেহানা এই সব বলে। আমি চাই সাব্বির, তুমি লখনউ এসো এবং নওয়াজউদ্দিন ফারুকীর বাড়ি গিয়ে তোমার মতো করে বিষয়টা একটু দেখো। জিয়াউদ্দিন সাহেব, আমরা কেউই সশরীরে সেখানে গিয়ে দেখা করতে পারবো না, তাই তোমাকে আবশ্যক। আমার আন্দাজ নিশ্চয়ই কিছু একটা গভীর ষড়যন্ত্রের মধ্যে আছে। খেয়াল করো, 30 বছর আগে সেই আলেম হুজুর রিয়াজউদ্দিন সাহেবকে কি বলেছিল? নিশ্চয়ই কিছু একটা রহস্য লুকিয়ে আছে। আর কে এই মকরান যাকে রেহানা বিবি পর্যন্ত হারাতে পারেনি? এই বলে রাবেয়া বিবি থামেন। জিয়াউদ্দিন সাহেবও গম্ভীর স্বরে সম্মতি জানান। কিন্তু আচমকা একজন অচেনা লোকের বাড়ি কিভাবে যাওয়া যায়? সাব্বিরজিকে চিন্তিত দেখে জিয়াউদ্দিন সাহেব বলেন, কে বলেছে সাব্বির তুমি একা যাবে? তুমি বরং ফরহান সাহেব ও তোমার পরিচিত সেই ইমাম সাহেবকে সঙ্গে নিও। 2007 সালে রাবেয়া বিবিকে উদ্ধার করা, ফরহান সাহেবের একমাত্র ছেলেকে বাঁচানো, তারা বিষয়টা শুনলে আশা করি না করবেন না। তুমি কালই লখনউ রওনা দাও। আমি রাবেয়া বিবি বরং সন্ধান লাগাই কে এই মকরান। এই বলে জিয়াউদ্দিন সাহেব ও রাবেয়া বিবি অদৃশ্য হলেন। পরদিন দুপুরের ফ্লাইট ধরে সাব্বিরজি সোজা লখনউ পৌঁছে যান। এরপর হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে সময় নষ্ট না করে সেই পরিচিত মসজিদে যান যেখানে 2007 সালে ফরহান সাহেব তথা ইমাম সাহেবের সাথে তার আলাপ হয়েছিল। ভাগ্যক্রমে মসজিদের গেটেই ইমাম সাহেবের সাথে দেখা হয়ে যায়। সাব্বিরজি তাকে সালাম জানিয়ে লখনউ আসার সমস্ত বিষয় খুলে বলেন এবং এও বলেন যে হয়তো ফরহান সাহেবের সাহায্যের লখনউ রুয়াবজা শরবত পরিবেশন করে গেছে। কয়েক মুহূর্ত পর অন্দরমহল থেকে মাঝ বয়সী একজন সুদর্শন ব্যক্তি বেরিয়ে এসে উপস্থিত সবাইকে সালাম জানিয়ে সামনের সোফায় বসলেন। দেখে বোঝা যাচ্ছিল ইনি বাড়ির কর্তা নওয়াজউদ্দিন ফারুকী। ঠিক সেই মুহূর্তে সাব্বিরজি খেয়াল করলেন পকেটের তসবিটা হঠাৎ গরম হয়ে উঠেছে। এরকম কেবল আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি বা জিন পিশাচ থাকলে হয়। সাব্বিরজি ঝট করে এক ঝলক বৈঠকখানার চারপাশটায় নজর বুলিয়ে নিলেন।
অবাক করার মতো তেমন কিছু নজরে পড়ল না। কেবল বৈঠকখানার দক্ষিণ দিকে সিঁড়ির পাশে একটি স্বচ্ছ আলোক ভেদ্য পর্দার আড়ালে একজন হিজাব পরিহিত মহিলাকে এসে দাঁড়াতে দেখেন। দেখে মনে হয় বছর 50-60-এর একজন পরহেজগার মহিলা। সাব্বিরজির নজর অনুসরণ করে নওয়াজউদ্দিন সাহেব নিজেই মহিলার পরিচয় দেন। উনি আমার ছোট আম্মি, ফাতেমা বিবি। আচ্ছা, কি ব্যাপারে আপনারা এখানে এলেন সেটা কি জানতে পারি? কিংকর্তব্য বিমুহুরের মতো একটু থতমত খেয়ে ফারহান সাহেব সাব্বিরজির সাথে নওয়াজউদ্দিন সাহেবের পরিচয় করিয়ে দেন এবং সাব্বিরজি কেন এসেছেন তার একটা মোটামুটি আভাস দেন। এতে নওয়াজউদ্দিন সাহেব কিছুটা অবাক হন। ফারহান সাহেবের সাথে আলাপ হওয়ার দরুন নওয়াজউদ্দিন সাহেব একবার তার ছেলে ওমরের সাথে ঘটা জিন সম্পর্কিত ঘটনা শুনেছিলেন এবং সাব্বিরজি নামক যে একজন পাক ব্যক্তি কিভাবে তাকে সেই জিনের হাত থেকে বাঁচিয়েছিলেন তাও শুনেছিলেন। সাব্বিরজি আর দেরি না করে মূল বিষয়টি উত্থাপন করেন। নিজ পারিবারিক সম্পর্কিত বিষয় শুনে নওয়াজউদ্দিন সাহেব একটু নড়ে চড়ে বসেন। সাব্বিরজি কথোপকথনের মাঝে হঠাৎই রেহানা বিবির প্রসঙ্গ আনতে খেয়াল করলেন নওয়াজউদ্দিন সাহেবের মুখ বিস্ময়ে ফ্যাকাশে হয়ে যায়। তিনি অদ্ভুত দৃষ্টিতে সাব্বিরজির দিকে তাকিয়ে থাকেন। তাকে থামান। যদিও সাব্বিরজি রাবেয়া বিবির বিষয়টা গোপন করে কৌশলে রেহানা বিবির নাম নিয়েছিলেন, এরই মাঝে সবার অলক্ষ্যে আরও একটা ঘটনা সেই মুহূর্তে ঘটে যায়। একটি কালো ধোঁয়ার মতো অবয়ব বৈঠকখানার সিলিং থেকে ভেসে এসে দক্ষিণের স্বচ্ছ পর্দা ভেদ করে চলে যায়। কেবল পর্দাটা নড়ে ওঠার সময় সাব্বিরজি এক ঝলক তা দেখেন। তিনি একটু অবাক হন, হয়তো তসবিটা এই জন্যই গরম হচ্ছিল। সাব্বিরজি নওয়াজউদ্দিন সাহেবকে কিছু জিজ্ঞেস করবেন তার আগেই তিনি উপস্থিত সবার কাছে ক্ষমা চেয়ে সাব্বিরজির সাথে কিছু ব্যক্তিগত কথোপকথনের উদ্দেশ্যে তাকে পাশের অপেক্ষাকৃত ছোট অপর একটি বৈঠকখানায় আহ্বান করেন। ইমাম সাহেব ও ফারহান সাহেব পরিস্থিতির গম্ভীরতা অনুধাবন করে ঘাড় নেড়ে সৌজন্যমূলক সম্মতি জানান। পাশের ছোট বৈঠকখানায় যাওয়ার সময় সাব্বিরজি দেখলেন ফাতেমা বিবি পর্দার আড়াল থেকে সরে গেলেন। নওয়াজউদ্দিন সাহেব সেই ঘরে গিয়ে বিস্ময়ে যে জিন পিশাচ বিষয় নিয়ে চর্চা করি। হাতে বেশি সময় নেই। আপনি তো জানেন রেহানা বিবি দিন দুয়েক হলো নিরুদ্দেশ, যা বিগত 30 বছরে হয়নি। মানে রেহানা বিবি আপনাকে ছেড়ে যাননি। কি এমন হলো তিনি দুদিন ধরে গায়েব, কোনো খবর নেই? এখন আপনার মনে প্রশ্ন হতে পারে নাকি আমি কি করে এত কিছু জানলাম? আপনাকে সংক্ষেপে বলে রাখি, রেহানা বিবির আপন বোন রাবেয়া বিবি আমার পরিচিত। তিনিই গতকাল আমাকে আপনাদের সমস্যা এবং রেহানা বিবির নিরুদ্দেশ সম্পর্কে জানান। ঠিক সেই সময় ঘরের এক কোণে ধোঁয়ায় ভরে যায় এবং তার ভেতর থেকে একটি চেহারা ধীরে ধীরে প্রস্ফুটিত হতে থাকে। আপন বোন হারা শোকার্ত দৃষ্টি নিয়ে রাবেয়া বিবি বেরিয়ে আসেন। নওয়াজউদ্দিন সাহেব মুহূর্তের জন্য রেহানা বিবি বলে আনন্দে একরকম চেঁচিয়ে উঠে পরক্ষণে উদাস এবং বিস্মিত হন। সাব্বিরজি নওয়াজউদ্দিন সাহেবকে রাবেয়া বিবির সাথে পরিচয় করিয়ে দেন। রাবেয়া বিবি কাতর কণ্ঠে রেহানা বিবির কথা জিজ্ঞেস করলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নওয়াজউদ্দিন সাহেব বলতে শুরু করেন, মাস তিনেক আগের কথা। আমিও আমার স্ত্রী রোকসানা আমার শ্বশুরবাড়ি আজমগড় থেকে ফেরার সময় মৌলানাপুরে আমার পৈতৃক ভিটেতে কিছুক্ষণের জন্য যাই। আমার স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা। বহুকাল আমরা কেউ সেখানে যাই না। খানসামা কেয়ারটেকার আছে, তারাই সব দেখাশোনা করে রাখে। আসলে বেশ কিছু বছর আগে আমার আব্বু আম্মি একটা কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমি ছোট আম্মির সাথে লখনউয়ে চলে আসি। ছোট আম্মি আমাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসেন। তবে উনি কখনোই রেহানা বিবিকে মেনে নিতে পারেননি। একজন মেয়ে যিনির সাথে আমার আলাপ বন্ধুত্ব সেটা তিনি ভালো চোখে দেখতেন না। ভেবেছিলেন আমি লখনউ চলে এলে হয়তো জিনের থেকে একটু ছুটকারা মিলবে, এমনকি নিকাহ করিয়ে দিয়ে হয়তো জিন থেকে ছাড়িয়ে নেবেন। কিন্তু তিনি কখনোই বুঝতে চাইতেন না যে রেহানা বিবির সাথে আমার সম্পর্ক একটি নিষ্পাপ বন্ধুত্ব বা ভাই বোনের মতোই ছিল। লখনউ আসার পরও রেহানা বিবির সাথে যে আমার যোগাযোগ আছে সেটা ছোট আম্মি প্রথম দিকে বুঝতে পারেননি। পরে জানতে পেরে 4 বছর আগে আমার নিকাহ করিয়ে দেন। রেহানা বিবির যে একজন বোন আছে তা জানতাম না। আপনারা হয়তো জানেন যে 30 বছর আগে কিভাবে রেহানা বিবির সাথে আমার আলাপ হয় এবং আমার পরিবার সম্পর্কে নিশ্চয়ই অল্প বিস্তর শুনেছেন। যাই হোক, সেদিন আমরা মৌলানাপুরে গিয়েছিলাম আমার আব্বু আম্মির কবর জিয়ারত করতে। নিকাহ পর রোকসানা সেই প্রথম ওখানে গিয়েছিল। আসলে আমাদের একজন পরিচিত আলেম হুজুর আছেন, ওনার কথা মতো আব্বু আম্মির ইন্তেকালের পর আমরা কেউ খুব একটা ওখানে যাই না।
হুজুরের মুখে শুনেছি অতীতে নবাব সাদ্দাত আলী খানের সময় নাকি আমাদের বংশে কিছু একটা ঘটেছিল, যার জন্য একটি অভিশাপ আমার বংশের উপর নেমে আসে। তা নেহাতি অপ্রাসঙ্গিক, আমি অন্তত তাই মনে করি। সেসব কথা পরে বলছি। আমার এখনো মনে আছে ছোটবেলায় উনি আমার আব্বুকে বলেছিলেন রেহানা বিবি একজন ভালো জিন, আমার সাথে থাকলে উপকারী হবে। রেহানা বিবি হয়তো বা আপনাদের বলেছেন। আমরা সেদিন 2:15 নাগাদ সেখানে পৌঁছাই। কথা ছিল কবর জিয়ারত করে সন্ধ্যার মধ্যে লখনউ ফিরে যাব, তাই ছোট আম্মিকে জানাইনি। আর ছোট আম্মি জানলে আমাদের কখনোই সেখানে যেতে দিতেন না। কিন্তু মৌলানাপুর পৌঁছে নিরিবিলি সবুজ ঘেরা নদীর পাড়ে বাগান, এরকম মনোরম পরিবেশে মোড়া আমাদের বাংলো আছে এটা জেনে রোকসানা প্রথমে তো আমার ওপর একটু রাগই করলো। তারপর সে বলল যে সেদিন সে আর লখনউ ফিরছে না, এখানে অন্তত একটি রাত সে থাকতে চায়। আমারও খুব ইচ্ছে করে মাঝে মাঝে সেখানে যেতে, কিন্তু ছোট আম্মির জন্য সেটা হয়ে উঠছিল না। কবে কোন কালে অতীতে কি ঘটেছে তার জন্য আমরা কেন সাফার করব। এমনিতেই মৌলানাপুর গোমতী নদীর পাড় আমার ভীষণ পছন্দের। আমার জন্ম ভিটে ওখানেই ছোটবেলায় নদীর পাড়ে খেলা করার সময় রেহানা বিবির সাথে আমার প্রথম দেখা। কত স্মৃতি জড়িয়ে আছে, তাই আমি রাজি হয়ে যাই রোকসানার কথায়। তখনও সন্ধ্যা নামেনি। নদীর পশ্চিম পাড়ে ঝোপঝাড়ের প্রান্তরে আকাশের সূর্য তার রক্তিম আভার শেষ দাঁড়ি টানতে ব্যস্ত। রোকসানা বায়না করে নৌকা বিহার করবে। যেই ভাবা সেই কাজ। আমাদের একটা ছোট্ট বোট আছে, সেটাকে নিয়ে আমি ও রোকসানা ধীরে ধীরে নদীর জলে ভেসে যাই। সন্ধ্যার মায়াবী আবহে ভাসতে ভাসতে কখন যে আমরা নদীর মাঝখানে চলে এসেছি খেয়াল নেই। হুঁশটা ফেরে আচমকা বোটটা দুলে ওঠায়। মাঝ নদীতে ঢেউ যেমন একটা থাকে না, আর স্রোতও খুব সেরকম নয়। যেন মনে হচ্ছিল জলের তলায় কোনো বড় সাইজের কুমির লেজ নাড়ছে। তবে এই অঞ্চলে গোমতী নদীর কুমির আছে বলে আমার জানা নেই। তাহলে ওটা কি? বিস্ময়টা কাটলো তার ঠিক কয়েক মুহূর্ত পর। দেখি একটি প্রকাণ্ড সাপ ফোঁস ফোঁস করে হঠাৎই জল থেকে ভেসে উঠে বোটের চারপাশে চক্কর দিচ্ছে আর লেজ দিয়ে বোটের ওপর বাড়ি মারছে। আমরা তখন জলের ঝাপটায় প্রায় ভিজে গেছি। রোকসানা আতঙ্কে চিৎকার করে আমাকে সে জাপটে ধরে চোখ বন্ধ করেছে। এদিকে আমি শত চেষ্টা করেও বোটটাকে কিনারায় নিয়ে যেতে পারছিলাম না। আতঙ্কের মধ্যে একটা বিষয় তখন মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। শুনেছি অ্যানাকোন্ডা বিশ্বের সবচেয়ে বড় সাপ, কিন্তু সে তো থাকে অ্যামাজনের জঙ্গলে। অ্যানাকোন্ডার মতো এত বড় সাপ আমাদের দেশে আসবে কোত্থেকে? আমার জানা মতে ওই অঞ্চলে অজগরের মতো বড় সাপ নেই। আর যেটা চোখের সামনে দেখছি তা কম করে হলেও 10টা অজগরের সমান। ওটা যে একটা অতি প্রাকৃতিক কিছু সেটা আর বুঝতে বাকি রইল না। মনে প্রাণে তখন রেহানা বিবিকে স্মরণ করছিলাম। আতঙ্কে রোকসানা ততক্ষণে জ্ঞান হারিয়েছে। মিনিট খানিকও যায়নি, আমার ঠিক মনে আছে সাপটি সজোরে লেজের আঘাতে বোটটি মাঝখান থেকে ভেঙে ফেলল। শেষবারের মতো আমার যতটুকু মনে ছিল আমরা নদীর জলের তলায় তলিয়ে যাচ্ছিলাম। আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি ও রোকসানা মৌলানাপুরের বাড়িতে আমাদের ঘরে শুয়ে আছি। কি করে সেখানে গেলাম তা অনুধাবন করার আগে নজর যায় রোকসানার মাথার পাশে বসে থাকা একজন পরিচিত নারী মূর্তির দিকে। রেহানা বিবি পরম আদরে রোকসানার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জ্ঞান ফিরতে রোকসানা আতঙ্কে কেঁদে উঠে রেহানা বিবিকে জড়িয়ে ধরে। আচ্ছা, এখানে বলে রাখি, রেহানা বিবি আমার পরিবারে আমি ছাড়া কেবল নিকার পর রোকসানাকে দেখা দিতেন। ধীরে ধীরে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে, একেবারে দুই বোনের মতো সম্পর্ক। রেহানা বিবি তাকে শান্ত করেন। এদিকে বাইরে ছোট মার গলার স্বর শুনতে পেলাম। তিনি বাড়ির খান সামাদের ওপর রীতিমতো চড়াও হয়েছেন। শুনতে পেলাম, বাড়িতে এত মানুষ থাকতে তোমরা কেন সন্ধ্যাবেলা তাদের নদীতে যেতে দিলে? আকবর মিয়া, তুমি এই বাড়িতে কেয়ারটেকার, তোমার একটা দায়িত্ব আছে না? তুমি এতদিন এ বাড়িতে আছো, জানো সবকিছু, তাহলে ওদের একা একা যেতে দিলে কেন? ভাগ্যিস বোটটা পাড়ের কাছে ছিল। না না, আমরা রাতেই ফিরবো, তুমি গাড়ি বের করো। এখানে আর একদণ্ড নয়, আমি তাদের বারণ করেছিলাম এখানে আসতে। দেখি ছেলে মেয়ে দুটোর জ্ঞান ফিরল কিনা। আমি নীরবে রেহানা বিবির দিকে তাকাতে তিনি বলেন যে আমাদের সেই শয়তান জিনের হাত থেকে ছাড়িয়ে বোট সমেত পাড়ের কাছে রেখে দিয়ে কৌশলে আকবরকে সচেতন করেন। তখন আকবর মিয়া এসে নদীর পাড়ে বোটের মধ্যে আমাদের অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে খানসা আমাদের ডেকে ধরাধরি করে নিয়ে আসে এবং এখানে এসে শুইয়ে দেয়। যাই হোক, দেখলাম ছোট আম্মি ঘরে ঢুকতে এসে চৌকাঠে পা রাখতে গিয়েও পিছিয়ে গেলেন। এরপর দরজার বাইরে থেকে এই গম্ভীর স্বরে বললেন, নওয়াজ, নওয়াজ।
গাড়ি রেডি, বৌমাকে নিয়ে এসো, আমরা এক্ষুনি লখনউ রওনা দেব, আর এক মুহূর্ত এখানে নয়। আমি সেদিন সুবোধ বালকের মতো শুধু ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিলাম, না বলার সাহস পাইনি। আসলে আম্মি আব্বু মারা যাবার পর তিনিই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। এমনকি আপন মেয়ে নাসরিনকেও ততটা যত্ন করেননি যতটা আমায় করেছেন। ছোট আম্মির ঘরে না ঢোকার কারণটা আমি জানতাম। রেহানা বিবিকে না দেখতে পেলেও অনুভব করতে পারতেন। ছোট থেকেই দেখেছি উনি কখনোই তাকে মানতে পারেননি। উনি বুঝতে পেরেছিলেন সেই মুহূর্তে রেহানা বিবি ঘরে আছে, তাই উনি ঘরে প্রবেশ করেননি। ফিরে আসার পর থেকে সবকিছু মোটামুটি স্বাভাবিক ছিল। হপ্তা দুয়েক থেকে নতুন করে কিছু সমস্যা দেখা দিল রোকসানার সাথে। ঠিক সেই সময় সাব্বিরজি লক্ষ্য করলেন একজন হিজাব পরিহিত গর্ভবতী নারী খানসামার সহযোগিতায় বাইরে বৈঠকখানায় ফারহান সাহেব ও ইমাম সাহেবকে চা জল খাবার পরিবেশন করছেন, এবং ভেতরের বৈঠকখানায় এসে তাকে ও নওয়াজউদ্দিন সাহেবকে চা জল খাবার পরিবেশন করলেন। নওয়াজউদ্দিন সাহেব সাব্বিরজির সাথে তার পরিচয় করিয়ে দেন এবং ধীর স্বরে সাব্বিরজির আসল পরিচয় তাকে দেন। তিনি আসলে নওয়াজউদ্দিন সাহেবের স্ত্রী রোকসানা বিবি। সাব্বিরজিকে সেলাম জানিয়ে নওয়াজউদ্দিন সাহেবের কথায় তার পাশে বসলেন। সাব্বিরজিও তাকে প্রত্যুত্তরে সেলাম জানিয়ে নওয়াজউদ্দিন সাহেবের অনুমতি নিয়ে গত 2 সপ্তাহে কি ঘটেছিল জানতে চান। রাবেয়া বিবি পাশেই ছিলেন। রোকসানা বিবি তাকে দেখে নওয়াজউদ্দিন সাহেবের মতো ভুল করে রেহানা বিবি ভাবেন। পরে ভুল ভাঙতে তিনি উদাস হয়ে পড়েন। এরপর ধীর সুরে বলেন, মৌলানাপুর থেকে ফেরার পর হপ্তা দুয়েক আর কিছু ঘটেনি। রেহানা আপা সারাক্ষণ ছায়ার মতো আমার সাথে থাকতেন। এমনকি আমি কোনো কিছু খাওয়ার আগে তিনি চেখে দেখতেন। তিনি নাকি কিছু একটা বিপদের গন্ধ পাচ্ছিলেন। হপ্তা দুয়েক আগে হঠাৎই মাঝ রাতে বিভৎস একটা স্বপ্ন দেখে উঠে পড়ি। নওয়াজ সাহেব সেদিন ব্যবসার জন্য মুম্বাই গিয়েছিলেন। রেহানা আপা সঙ্গে ছিলেন। ঘুম থেকে উঠে আতঙ্কে চিৎকার করতে গিয়েও কাঠ হয়ে যায়। দরজার বাইরে দুটো ছায়ামূর্তির হুটুপুটি প্রতিফলন দরজার কাচের ওপর ফুটে উঠেছে। ছায়ার আকারে বুঝতে পারছিলাম একটি নারী, অপরটি তার দ্বিগুণ উচ্চতার দানবাকৃতির ছায়ামূর্তি। বেশ কিছুক্ষণ হুটুপুটির পর দরজা খুলে যায়। দেখি চুল এলোমেলো, কাটা ছেঁড়া শরীরে বিভৎস অবস্থায় রেহানা আপা ঘরে ঢুকলেন। আমি তার এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ি, জড়িয়ে ধরি তাকে। খানিক বাদে দুজনে একটু ধাতস্থ হওয়ার পর আমি আপাকে স্বপ্নের কথা বলি। আমি স্বপ্ন দেখি গভীর রাতে মৌলানাপুরে সেই গোমতী নদীর তীরে আমি একা দাঁড়িয়ে। এমন সময় ভূমিকম্পের মতো মাটি কাঁপতে থাকে। আকাশ বাতাস কাঁপিয়ে প্রবল শব্দে ফোঁস ফোঁস করতে করতে সেই বিশাল আকার কালো সাপটি পাড়ের একটি গর্ত থেকে বেরিয়ে এসে লেজ দিয়ে আমাকে পেঁচিয়ে টানতে টানতে নদীর কাছে নিয়ে যায়। সেই ফোঁস ফোঁস শব্দের মধ্যে দূর থেকে কেউ গর্জন করে বলেছিল, জানের বতরে জান চায়, এই বংশের বাতিনি ভাই। এভাবে ক্রমাগত বলে চলছিল। মাঝ নদীতে যখন আমি জলে হাবুডুবু খাচ্ছি, ঠিক তখনই অনুভব করলাম সাপটা মাথা ঘুরিয়ে সোজা আমার পেটে কামড় বসায়। আর তখনই আমি চিৎকার দিয়ে উঠি। এরপর থেকে আমি স্বপ্নটা দেখতে শুরু করলাম। রেহানা আপা ভীষণ চিন্তায় পড়ে যান। এরপর থেকে রাতে যখনই ঘুম ভেঙেছে দেখি রেহানা আপা আমাকে পাহারা দিচ্ছেন। দিন চারেক আগে ছোট আম্মি পানি পড়া নিয়ে এসে আমাকে খেতে দেন। আমি আগেই বলেছি রেহানা আপা আমি যা কিছু খাই না কেন তা চেক করেন, কিন্তু সেদিন তিনি তা করতে পারেননি। আসলে ছোট আম্মি আমার ভালোর জন্য এনেছেন, তা চেক করার জন্য তাকে দিয়ে তো আর অপমান করতে পারি না। যাই হোক, তারপর থেকে আশ্চর্যজনকভাবে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। মানে আমি স্বপ্ন টপ্ন আর দেখি না। মনের মধ্যে যে ভয় কাজ করত সেটাও স্বাভাবিক হয়। তার একদিন পর থেকেই হঠাৎই আর রেহানা আপাকে দেখতে পাই না। আমি নওয়াজ সাহেব তাকে স্মরণ করা সত্ত্বেও তিনি আজ পর্যন্ত আসেননি। এই বলে রোকসানা বিবি থামেন। সবই তো শোনা হলো, কিন্তু কলকাতা থেকেই একটা প্রশ্ন সাব্বিরজির মাথায় ঘুরপাক খাচ্ছিল। নওয়াজউদ্দিন সাহেবের পরিবারে কি এমন ইতিহাস আছে যার জন্য তাদের মৌলানাপুর ছেড়ে লখনউ চলে আসতে হলো? সেই উত্তর তখনও জানা হয়নি। রেহানা বিবি যে কোনো বিশাল শয়তানের চঙ্গুলে পড়েছেন তা পরিষ্কার। সাব্বিরজি কয়েক মুহূর্ত চুপ থেকে নওয়াজউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করেন যে অতীতে কি ঘটেছিল। নওয়াজউদ্দিন সাহেব একটু ইতস্তত করে জানান যে সেই ইতিহাস তিনি নিজেও জানেন না। কোনো এক কারণে তাকে জানানো হয়নি। এমনকি ছোট আম্মি ফাতেমা বিবিও জানেন না। তবে
নওয়াজউদ্দিন সাহেব বলেন, আমাদের সেই পরিচিত আলেম হুজুর জানেন, কিন্তু বহু বছর তার সাথে কোনো যোগাযোগ নেই। আমার নিকার সময় দাওয়াত দিতে গিয়ে জানতে পারি তেনারা সুলতানপুর ছেড়ে ফৈজাবাদে শিফট করেছেন, নিকাহতে আসেননি। সবকিছু শুনে সাব্বিরজি বললেন যে তিনি একবার তাঁর সাথে দেখা করতে চান, ফৈজাবাদের ঠিকানাও নেন। এরপর নওয়াজউদ্দিন সাহেবকে বলেন, বিপদ কি এবং কোত্থেকে আসছে এখনো বুঝতে পারছি না, তবে রোকসানাজির ওপর কোনো এক ভয়ঙ্কর শয়তান জিনের নজর পড়েছে সেটা নিশ্চিত। রেহানা বিবির গায়েব হয়ে যাওয়াটা কোনো স্বাভাবিক বিষয় মনে হচ্ছে না। আপনি এক কাজ করুন, রোকসানাজিকে কালই আপনার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিন। যতদিন না ঝামেলা মিটছে উনি যেন সেখানেই থাকেন। চিন্তা করবেন না, রাবেয়া বিবি রেহানা বিবির আপন বোন, বড় বোন। উনি ঠিক রেহানা বিবির মতো রোকসানাজিকে আগলে রাখবেন। আরেকটা বিষয়, কেন হঠাৎ রোকসানাজিকে তার বাপের বাড়ি পাঠাচ্ছেন সে কথা এই ঘরে উপস্থিত ব্যক্তি ছাড়া কেউ যেন জানতে না পারে। রাবেয়া বিবির ব্যাপারে কাউকে জানাবেন না, এমনকি ফাতেমা বিবি সহ বাড়ির অন্য সদস্যদেরও নয়। আচ্ছা, এখন উঠছি, কাল ফৈজাবাদে গিয়ে কিছু জানতে পারলে জানাবো। এই বলে সাব্বিরজি উঠে পড়েন। রাবেয়া বিবিকে সমস্ত বিষয় বুঝিয়ে নওয়াজউদ্দিন সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে ফরহান সাহেব ও ইমাম সাহেবকে সঙ্গে নিয়ে ফিরে আসেন। রাতে জিয়াউদ্দিন সাহেবকে সমস্ত বিষয় খুলে বলেন। সবকিছু শুনে জিয়াউদ্দিন সাহেব সাবধানে পা ফেলতে বলেন। মকরান সম্বন্ধে জানান, এখন পর্যন্ত শুধু এইটুকুই জানতে পেরেছি, মকরান একটি শক্তিশালী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত জিন, তবে অতীতে কি ঘটেছিল তা তোমাকেই খুঁজে বের করতে হবে। আমি যতক্ষণে খোঁজার চেষ্টা করি কোথায় এই সম্প্রদায়, একবার খুঁজে পেলে এর প্রতিকারের পথও খুঁজে পাওয়া যাবে ইনশাল্লাহ। তুমি রাবেয়া বিবিকে সেখানে রেখে ঠিক করেছ, কাল যাও, তবে সাবধানে, দরকার হলে আমিও হাজির হব। এই বলে জিয়াউদ্দিন সাহেব চলে যান। রাতে নানা চিন্তায় ঘুম আসছিল না, কানের কাছে খালি মনে হচ্ছিল কেউ ফোঁস ফোঁস করে বলছে, জানের বদলে জান চাই, এই বংশের বাতিনি ভাই, জানের বদলে জান চাই। ফৈজাবাদে যাওয়ার পর থেকে সাব্বিরজি কি এমন জানতে পারলেন যার জন্য মন, মস্তিষ্ক, বুদ্ধি সবকিছু তোলপাড় হয়ে গিয়েছিল? জানতে পারবেন ঘটনার পরবর্তী অংশে। পরদিন সকালে যথারীতি নির্দিষ্ট সময়ে নওয়াজউদ্দিন সাহেবের একজন ড্রাইভার গাড়ি নিয়ে হোটেলে হাজির। যথাসময়ে গাড়ি সাব্বিরজিকে নিয়ে ফৈজাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। ঘণ্টা দুয়েকের পথ। দুপুর সেখানে পৌঁছে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে খোঁজ নিয়ে দেখেন যে সেই বিশিষ্ট আলেম হুজুর 2 বছর হল স্বাভাবিক বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। সাব্বিরজি সমস্যায় পড়ে যান। এখন কার কাছে যাওয়া যায়? নওয়াজউদ্দিন সাহেব বলেছিলেন যে ওনাদের বংশে আর তেমন কোনো সদস্য বা বয়স্ক সদস্য বেঁচে নেই যে ওনাদের বংশের অতীত সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারবে, একমাত্র এই আলেম হুজুর ছাড়া। এখন ইনিও মারা গেছেন, এনার যদি পরিবারে কোনো বয়স্ক সদস্য থাকে হয়তোবা তিনি কিছু বলতে পারবেন। সেই ভেবে উপস্থিত আলেম হুজুরের পরিবারের কাছ থেকে জানতে চান যে তাদের পরিবারে আর কোনো বয়স্ক মানুষ বেঁচে আছেন কিনা। জিজ্ঞেস করে জানতে পারেন আলেম হুজুরের আপন বড় ভাই ফখরুদ্দিন আলী তখনও জীবিত, প্রায় 90 থেকে 92 বছরের একজন আলেম, এখনও সুলতানপুরে থাকেন। সাব্বিরজি ঠিকানা নিয়ে আর বিলম্ব না করে সুলতানপুরের উদ্দেশ্যে রওনা দেন। প্রায় দুপুর গড়িয়ে এসেছে। পথে যাওয়ার সময় ঠিক করেন একবার মওলানাপুরে নওয়াজউদ্দিন সাহেবের পৈতৃক ভিটেটাও দেখে যাবেন। সেই মতো ড্রাইভারকে বলে রাখেন। মওলানাপুরে ঢোকার পর সাব্বিরজি অস্বস্তি অনুভব করছিলেন। পকেটের মধ্যে তসবিটা থেকে থেকে গরম হচ্ছিল। বুঝতে পারছিলেন আশেপাশে অদৃশ্য কেউ তার উপরে নজর রাখছে, এবং এরকমটাই তিনি আশা করেছিলেন। চুপচাপ আল্লাহর নাম নিয়ে সূরা পড়ে নওয়াজউদ্দিন সাহেবের পৈতৃক বাড়ির সামনে গিয়ে ঠোকেন। ভয়ঙ্কর ইতিহাস যাই থাকুক না কেন, নিরিবিলি প্রকৃতির পরিবেশের মধ্যে সবুজে ঘেরা ফল ফুলের বাগানে ভরা, পাশে নীরবে বয়ে চলা গোমতী নদী, খুব একটা মনোরম পরিবেশ। নদীর পার থেকেও তিনি ঘুরে আসেন যেখানে শয়তান পিশাচ ফারুকি দম্পতির ওপর হামলা করেছিল। নদীর পাড়ে গিয়ে সাব্বিরজি এক মনে নদীর দিকে তাকিয়েছিলেন। খানিক বাদে অনুভব করলেন
মাটি কাঁপছে, কানের পাশে গোঁ গোঁ শব্দ ভেসে আসছে। পেছনে ঘুরে সরে দাঁড়ানোর সময় পাননি। দেখেন এক বিশাল আকার কালো পাহাড়ের মতো ষাঁড় সবেগে তার দিকে তেড়ে আসছে। শিং প্রায় মেরেই দিচ্ছিল। সাব্বিরজি কোনো রকমে পাশে ছিটকে নিজেকে বাঁচান। বুঝতে পারছিলেন ওটা কোনো সাধারণ ষাঁড় নয়। আকারে প্রায় হাতির সমান উঁচু, চোখ জোড়া যেন আগুনের গোলা। সাব্বিরজি দেখলেন ষাঁড়টি একইভাবে গোঁ গোঁ করতে করতে নদীর জলে নেমে মিলিয়ে গেল। বয়সের সাথে সাথে তার ধৈর্য বেড়েছে বটে, কিন্তু মাঝে মাঝে এক আধটা বার সাব্বিরজি ধৈর্য হারিয়ে ফেলেন। সেদিনও তাই হলো। সাব্বিরজি রাগে কটমট করতে করতে তসবিহ উঁচিয়ে চেঁচিয়ে ওঠেন, শয়তান, নিকৃষ্ট ইবলিশ, পেছন থেকে হামলা করিস, সাহস থাকে তো সামনে থেকে কর। আর ঠিক সেইখানেই সাব্বিরজি ভুলটা করেন। যাই হোক, এরপর আর যতক্ষণ সেখানে ছিলেন তেমন কিছু ঘটেনি। কেবল থেকে থেকে খালি অদৃশ্য ফোঁস ফোঁস গর্জন ও বিকট হাসির শব্দ ভেসে আসছিল। সাব্বিরজি সেগুলোকেও গুরুত্ব দেননি। সুলতানপুরে ঢুকতে ঢুকতে বিকেল হয়ে যায়। সেখানে পৌঁছে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে ফখরুদ্দিন আলেমের খোঁজ করেন। এলাকাটা বেশ নিরিবিলি। গলির বাড়ি ঘর দোর নকশা সেকেলে নবাবী আমলের। প্রায় প্রতিটি বাড়ি বা কোঠা থেকে চুন, সুরকি, ইট বালি খসে পড়ছে। কেমন একটা গা ছমছমে পরিবেশ। অথচ সুলতানপুর মোটামুটি মফস্বল শহর। চারিদিকে জনবহুল হলেও সেই গলিটা কেমন একটু থমথমে। বেশ কয়েক মিনিট হাঁটার পর আসলে কোন বাড়িটা ফখরুদ্দিন আলেমের সেটা তিনি ঠিক বুঝে উঠতে পারছিলেন না। গলিটা একটু সরু, তাই গাড়ি ভেতর পর্যন্ত ঢুকতে পারেনি। কিছুটা এসে সাইড করে দাঁড় করিয়ে ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে সুকটান সহযোগে সাব্বিরজির দিকে দেখছিল। আর কয়েক পা এগোনোর পর গলিটা যেখানে বাঁক নেয় তার ঠিক পাশে ভাঙাচোরা চাতাল ঘেরা একটি প্রকাণ্ড বটগাছের নিচে চাতালের ওপর একজন বয়স্ক লোককে সাব্বিরজি বসে থাকতে দেখেন। প্রায় কঙ্কালসার একটি মানুষ, গায়ের রং তামাটে, পরনে কুর্তা পাঞ্জাবির যা অবস্থা দেখে মনে হয় অন্তত মাসখানেক ধোয়া কাচাকুচির মুখ দেখেনি। পাগল গোছেরই মনে হচ্ছিল। সাব্বিরজি পাশ কাটিয়ে বাম দিকের গলিতে ঢুকবেন তার আগেই খুক খুক করে কেশে লোকটা ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বরে বলে উঠল, কাউকে খুঁজছেন? কারুর বাড়ি যাবেন? পোশাক আশাক দেখে পাগল মনে হলেও লোকটা যে মোটেও পাগল নয় তা ততক্ষণে পরিষ্কার, এবং বলাই বাহুল্য লোকটার ধারণা শক্তিও প্রখর। সাব্বিরজি বিষয়টাকে স্বাভাবিকভাবেই নেন, যদিও বেশ কিছুক্ষণ ধরে অস্বাভাবিক কিছু একটা অদৃষ্টে ঘটে চলেছে সেটা সাব্বিরজি আঁচ করতে পারছিলেন। কারণ গলিতে ঢোকার পর থেকেই তসবিহটা আবারও গরম হতে শুরু করেছে। আগেই বলেছি সাব্বিরজি জানতেন সেদিন কেউ তার উপরে নজর রাখছে। মওলানাপুরে যা ঘটেছিল তারপর থেকে সাব্বিরজি একটু সচেতনই ছিলেন। উনি আর দেরি না করে বয়স্ক লোকটিকে ফখরুদ্দিন আলেমের বাড়ি কোনটা জিজ্ঞেস করতেই লোকটা আবারও খুক খুক করে কেসে জবাব দেন, কেন, কি দরকার তার সাথে? বহুকাল কেউ খবর নেয় না, আজ তুমি খোঁজ নিচ্ছ? কে তুমি? সাব্বিরজি কিছুটা বিস্মিত হন। লোকটা এবার গম্ভীর গলায় বলে ওঠেন, আমি ফখরুদ্দিন আলী। কি চাই তোমার আমার কাছে? এই জন্য মেঘ না চাইতেই বৃষ্টি। সাব্বিরজি এতক্ষণ ধরে যাকে খুঁজছেন সে কিনা তার সামনে বসে। ব্যাপারটা অতি সহজেই ঘটে গেল কিনা। সাব্বিরজি আর দেরি না করে নিজের পরিচয় দিয়ে কি জন্য তার কাছে এসেছেন তা সবিস্তারে খুলে বলেন। ফখরুদ্দিন আলেম নাজউদ্দিন সাহেবের কথা শুনেই খিঁচিয়ে ওঠেন। চোখে মুখে শত সহস্র বছরের রাগ ক্ষোভের বলিরেখা ফুটে ওঠে। সাব্বিরজি বেগতিক দেখে তাকে শান্ত করার চেষ্টা করে সেখানে তার আসার আসল কারণটা জাহির করেন। নওয়াজউদ্দিন সাহেবের পরিবারের ইতিহাস সম্পর্কে কেউ জানতে এসেছে শুনে ফখরুদ্দিন আলেম কিছুটা অবাক হন। এরপর কয়েক মুহূর্ত চুপ থেকে ধীর স্বরে বলতে শুরু করেন, কি জানতে চাও ফারুকী পরিবারের সম্বন্ধে? তাদের জঘন্য ইতিহাস তুমি কি জানো? এককালে তারা কতটা নৃশংস ছিল। নবাব সাদ্দাত আলী খানের সময়কার কথা আমার দাদাজানের মুখে শুনেছি। তখন মওলানাপুরে একজন বিশিষ্ট ধর্মপ্রাণ জমিদারের রাজত্ব ছিল। ফারুকীদের দাপট তখন মওলানাপুরে ছিল না। ব্যবসাপত্র প্রতিপত্তি ছিল বটে, তবে তাদের কোনো জমিদারিত্ব ছিল না।
সেই ধর্মপ্রাণ জমিদার পরিবারের যেমন সুনাম ছিল এলাকায়, তার ঠিক উল্টো ফারুকী পরিবারের খুবই দুর্নাম ছিল এলাকায়। সুদের ওপর ব্যবসা, নানাভাবে ঠকিয়ে মানুষের জমি বাড়ি দখল করে নেয়া, এসব তো ছিলই। তার ওপর ছিল নিরীহ মানুষদের ওপর অত্যাচার। জমিদারের কাছে নালিশ করতে গেলে তিনি ফারুকী পরিবারের ওপর কড়া সিদ্ধান্ত নিতে প্রস্তুত হন। বিষয়টা নবাবকেও জানান। আর বিপত্তিটা ঠিক সেখানেই। ফারুকী পরিবারের পূর্বপুরুষেরা জমিদারকে উৎখাত করতে নানা কৌশলার্থে শুরু করে। আসলে জমিদার ছিল বিধর্মী, তাই নবাবের কাছে নালিশ করতে গেলেও তার বিচার হয়নি। এইভাবে বেশ কয়েক বছর চলার পর যখন নালিশের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে, তখন ফারুকী পরিবারের পূর্বপুরুষেরা একটি নৃশংস সিদ্ধান্ত নিয়ে বসে। সেই জমিদার পরিবারকে তারা সরানোর জন্য প্রস্তুতি নেয়। কিন্তু সরাসরি কিছু করতে গেলে গ্রামবাসীরা বিদ্রোহ করে উঠবে, তাই তারা একটি নিকৃষ্ট তান্ত্রিকের সাহায্য নেয়। তান্ত্রিকের কথা মতো একটি বিশেষ অমাবস্যায় শিরক কাজ করে। তৎকালীন জমিদারের একমাত্র 5 বছরের সন্তানকে শয়তানের সামনে বলি দিয়ে একটি ভয়ঙ্কর জিনকে প্রেরণ করে সেই জমিদার পরিবারকে শেষ করে দেওয়ার জন্য। এবং সেটাই ঘটে। কয়েক সপ্তাহের মধ্যেই নানাবিধ অসুখে এবং সাপের কামড়ে জমিদার পরিবার শেষ হয়ে যায়। আগেই বলেছি, ফারুকীর পরিবারের পূর্বপুরুষেরা নবাবের খুবই স্নেহভাজন ছিল, তাই গ্রামের হাল ধরতে নবাবের পৃষ্ঠপোষকতায় ফারুকী পরিবার এই এলাকার জমিদার হয়ে ওঠে। এখানে ক্ষান্ত হয়নি তারা, আরও প্রতিপত্তি, ক্ষমতার লোভে সেই ভয়ঙ্কর জিনকে তারা চেষ্টা করে বশে আনতে। সেই মতো আবারও তান্ত্রিককে ডাকে। তান্ত্রিকটি প্রথমে রাজি হয় না, কিন্তু কিছু টাকার লোভে শেষমেশ রাজি হয় এবং যথারীতি বিভিন্ন রকম অপতন্ত্রের দ্বারা তান্ত্রিকটি একটি পন্থা বের করে। জিনটিকে বশে আনার জন্য তান্ত্রিকের কথায় ফারুকী পরিবারের পূর্বপুরুষদের মধ্যে একজন মৌলানাপুরের গোমতী নদীর পশ্চিম পারে গিয়ে নির্দিষ্ট জায়গা থেকে একটি বিষধর সাপকে ধরে নিয়ে আসে। আসলে সাপরূপী জিনটি ছিল সেই ভয়ঙ্কর মকরান জিনের সন্তান। তাকে মন্ত্র বলে বন্দি করে মকরানকে তারা বশে আনে, তবে তা সাময়িক সময়ের জন্য। নিকৃষ্ট কার্য সিদ্ধি করে জিনটিকে দিয়ে। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। স্বাভাবিক নিয়মে তান্ত্রিকটি মারা যাওয়ার পর মকরান মুক্ত হয়ে যায়। কিন্তু বিপত্তিটা ঘটে বন্দি অবস্থায় মকরানের সন্তান জিন মারা যাওয়ায়। ভয়ঙ্কর মকরান জিন রাগে ফেটে পড়ে এবং সেই কোপ ফারুকী পরিবারের ওপর এসে পড়ে। সে প্রতিজ্ঞা করে ফারুকী পরিবারকে নির্বংশ করবে। সেই মতো পরবর্তী প্রজন্মে ফারুকী পরিবারে কোনো সন্তান বেঁচে থাকতো না। জন্ম হওয়ার আগে গর্ভাবস্থায় মকরান জিন তাদের মেরে ফেলত। এইভাবে চললে নির্বংশ হয়ে যাবে ভেবে ফারুকী পরিবারের পূর্বপুরুষেরা আমাদের পরিবারের পূর্বপুরুষের সাথে যোগাযোগ করে। তখন বিশিষ্ট আলেম হিসেবে আমাদের পরিবারের বেশ পরিচিতি ছিল, তা আজও আছে। যদিও আমার পরিবার জানত ফারুকী পরিবারের নৃশংসতা সম্পর্কে, তবুও জমিদারের আদেশ অমান্য করা যাবে না। তাই আমাদের পরিবারের একজন বয়স্ক আলেম মৌলানাপুরে যায় এবং বিশিষ্ট পদ্ধতিতে তদবির করে ভয়ঙ্কর মকরান জিনকে বন্দি করে তাদের পরিবারের কবরস্থানের পেছনের করে পুঁতে রাখে। তারপর থেকে ফারুকী পরিবারের আর কোনো সন্তান মারা যায়নি। শুনেছি আবারও নাকি সেই জিন মুক্ত হয়েছে এবং আবারও সে তার ধ্বংসলীলায় মেতে উঠেছে। এখন ফারুকী পরিবারের বংশকে আর কেউ বাঁচাতে পারবে না। জানের বদলে জান চাই, এই বংশের বাতিনি ভাই। এই বলে ফখরুদ্দিন আলেম থামেন। ব্যাপারটা কি নেহাতি কাকতালীয়? শুনছেন সুকান্ত মাইতির পাঠানো দীর্ঘতম ঘটনা। অর্ধেক মাত্র শেষ হয়েছে, বাকি অর্ধেক এখনো বাকি আছে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। মুহূর্তে মুহূর্তে যে টুইস্টগুলো রয়েছে সেগুলো আপনারা উপভোগ করবেন। তাহলে শুরু করা যাক। নেহাতি কাকতালীয় নাকি ফখরুদ্দিন আলেম সুলতানপুরে বসে লখনউ ও মৌলানাপুরে কি ঘটছে তা জেনে ফেললেন? বিষয়টা হজম হওয়ার মতো নয়। সাব্বিরটির সন্দেহটা প্রথম থেকেই হচ্ছিল, কারণ সেই জায়গায় আসার পর থেকেই তসবিটা সমানে গরম হচ্ছিল। এবারে সাব্বিরটি গলার স্বর কিছুটা গম্ভীর করে ফখরুদ্দিন আলেমকে প্রশ্ন করলেন, ফারুকী পরিবারের পূর্বপুরুষেরা অন্যায় করেছে, তার সাজা তার বর্তমান পরিবারকে কেন দিচ্ছ?
সঙ্গে সঙ্গে চারিদিকের পরিবেশটা তোলপাড় হয়ে যায়। শয়তান মকরান জিন তার আসল রূপ নেয়। সে কি ভয়ঙ্কর রূপ! প্রায় একতলা ঘরের সমান উঁচু, বিভৎস কুচকুচে কালো ধোঁয়ার মতো একটি অবয়ব পড়ন্ত বিকেলকে আঁধারে ঢেকে দিয়েছে। চোখের জায়গায় আগুনের গোলা। একটি বিকট কর্কশ ব্যঙ্গাত্মক হাসি দিয়ে মকরান জিন বলে ওঠে, তার কৈফিয়ত কি তোকে দেব? সঙ্গে সঙ্গে সাব্বিরজি সূরা ইয়াসিন পাঠ করে তসবিহটা পকেট থেকে বের করে সামনের দিকে ধরতে যাবেন, কিন্তু তার আগেই হঠাৎই শয়তানটা তাকে শূন্যে তুলে আছাড় মারে পাথরের রাস্তার ওপর। আর কিছু মনে নেই, তবে জ্ঞান হারানোর পূর্বে সাব্বিরজি এইটুকুই দেখতে পেয়েছিলেন, তসবিহটা টুকরো টুকরো হয়ে ছিঁড়ে ধুলায় ছড়িয়ে পড়ে যায়। রাত্রি তখন ঘন কালো অন্ধকারে আবদ্ধ। অমাবস্যার নিকষ ছায়া ক্রমশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছিল। সাব্বিরজি খেয়াল করলেন তিনি গোমতী নদীর পাড়ে দাঁড়িয়ে, কিন্তু এত রাতে হঠাৎ তিনি সেখানে কি করছেন, আর সেই শয়তানের জিনটাই বা কোথায়? তা বুঝে ওঠার আগেই সাব্বিরজির সামনে একটি বিভৎস দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার দিয়ে ওঠেন। সাব্বিরজি দেখেন বিভৎস কালো ধোঁয়ার ন্যায় অবয়বটি বিকট হাসি দিয়ে শূন্যে ভেসে ওঠে, এবং তার ঠিক পাশেই একজন পরিচিত নারী মূর্তির অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয়, যার গলা তখন সেই ভয়ঙ্কর জিনের হাতের মুঠোর মধ্যে। সাব্বিরজি তার আর্তনাদ শুনতে পাচ্ছিলেন, তা ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। ধীরে ধীরে তার শরীরটা আগুনের স্ফুলিঙ্গে পরিণত হতে থাকে। সাব্বিরজি স্পষ্ট দেখেন যে রাবেয়া বিবি চোখ দিয়ে যেন রক্তের ধারা বইছে। সাব্বিরজি ঠায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সেই মর্মান্তিক দৃশ্যটি দেখে যাচ্ছিলেন। ধীরে ধীরে রাবেয়া বিবির চোখ বন্ধ হওয়ার সাথে সাথেই জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হয়ে স্ফুলিঙ্গগুলো বাতাসে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে আবারও আকাশ বাতাস কাঁপিয়ে অবয়বটি একটা বিদ্রুপের হাসি দিয়ে ওঠে। এর ফলে চারিপাশের পরিবেশটা যেন কেঁপে উঠল। সাব্বিরজি আর সহ্য করতে না পেরে আল্লাহর নাম নিয়ে চিৎকার করে চোখ বন্ধ করে কান্নায় ভেঙে পড়েন। রাবেয়া বিবিকে রক্ষা করতে পারেননি বলে তিনি নিজেকে ক্ষমা করতে পারছিলেন না। ঠিক সেই সময় ঠান্ডা হাওয়ায় তার শরীরটা কেমন শিরশিরিয়ে ওঠে। চোখ খুলতেই শির দ্বারা দিয়ে যেন বরফের স্রোত বয়ে গেল। আতঙ্কে প্রায় জমে যান। কি বলবেন, কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। এও কি সম্ভব? সাব্বিরজি দেখেন ভোপালের খেরো গ্রামের কাছের জঙ্গলের সেই জিনেদের গ্রামের কারুকার্য নকশা করা আশ্চর্য দরজাটা খুলে গেছে, এবং তার ভেতর থেকে পরিচিত তীব্র নীল আলোক রশ্মি সহ কনকনে ঠান্ডা হাওয়া এসে গায়ের ওপর পড়ছে। এসব কি হচ্ছে তার সাথে? ঠিক সেই সময় ভেতর থেকে একটা গম্ভীর ভারী কণ্ঠস্বর সাব্বিরজিকে ডেকে ওঠে, সাব্বির, ভেতরে এসো। উত্তেজনার বশে মাথার শিরা উপশিরাগুলো এবার বোধহয় ফেটে যাবে। সাব্বিরজি আর সহ্য করতে পারছিলেন না। ঠিক সেই সময় হাতের ওপর একটা ঠান্ডা স্পর্শ অনুভব করে চমকে উঠে চোখ খুলে দেখেন তিনি হসপিটালের বেডে শুয়ে, পাশে জিয়াউদ্দিন সাহেব দাঁড়িয়ে। এসব কি হচ্ছে? কিছু জিজ্ঞেস করার আগেই জিয়াউদ্দিন সাহেব তাকে শান্ত হতে বলেন, জানান যে তিনি সব কিছু জানাবেন। তার আগে পেশেন্টের জ্ঞান ফিরেছে দেখে পাশে কর্মরত নার্স বাইরে প্রতীক্ষারত ইমাম সাহেব ফারহান সাহেবকে খবর দেন। বলাই বাহুল্য সে জিয়াউদ্দিন সাহেবকে দেখেনি, এবং না দেখাটাই স্বাভাবিক। জ্ঞান ফিরেছে খবর শুনে ফারহান সাহেব এবং ইমাম সাহেব কেবিনের ভেতরে প্রবেশ করেন। ফারহান সাহেব জানান নওয়াজউদ্দিন সাহেব একটি মিটিং অ্যাটেন্ড করছেন, সেটা সেরেই তিনি আসবেন। সাব্বিরজি হতবাক হয়ে তাকাচ্ছিলেন। তিনি যে 3 দিন ধরে হসপিটালে ভর্তি তা বিশ্বাসই করতে পারছিলেন না। এটুকু নিশ্চিত একটু আগে তিনি যা দেখেছেন তা সবই স্বপ্নে, কিন্তু 3 দিন ধরে তিনি অজ্ঞান। এখানেই বা কি করে এলেন? শেষবার যেটুকু মনে আছে, সুলতানপুরের শয়তানটা তাকে শূন্যে তুলে আছাড় মেরেছিল। আসল বিষয়টা গোপন করে সাব্বিরজি জিজ্ঞেস করেন কি হয়েছিল এবং এখানে কি করে এলেন। উত্তর
ধরে ফারহান সাহেব জানান নওয়াজউদ্দিন সাহেবের ড্রাইভারের কাছ থেকে শোনা 3 দিন আগে আপনি যখন ফায়জাবাদ থেকে সুলতানপুরে গিয়েছিলেন, ড্রাইভার গলির মুখে গাড়ি থামিয়ে আপনার ঠিক পেছনেই অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণ ধরে আপনাকে একটি বট গাছের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর হঠাৎই লক্ষ্য করে আপনি নাকি শটান পাথরের রাস্তার ওপর আছড়ে পড়ে যান। সেই দেখে ড্রাইভার সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে আপনাকে তুলে ধরে। মাথা কিছুটা ফেটে গিয়েছিল। সঙ্গে সঙ্গে কোনোভাবে প্রাথমিক চিকিৎসা করিয়ে নওয়াজউদ্দিন সাহেবের কথা মতো আপনাকে লখনউ নিয়ে আসা হয়। বিশিষ্ট ডাক্তারদের তত্ত্বাবধানে এই হসপিটালে আছেন। 3 দিন হুঁশ না আসার বিষয়টার চেয়ে বেশি ভাবাচ্ছিল একটু আগে স্বপ্নে যা তিনি দেখেছেন। জ্ঞান ফিরে এসেছে দেখে ডাক্তার এসে সবকিছু চেক আপ করে এবং সাব্বিরজিকে একটু রেস্ট নিতে বলে বাকি সবাইকে বাইরে যেতে বললেন। সাব্বিরজি ঠিক এটাই চেয়েছিলেন। উনি একান্তে জিয়াউদ্দিন সাহেবের সাথে কথা বলতে চাইছিলেন। সবাই বাইরে চলে গেলে জানালার কাছে সবার অলক্ষ্যে দাঁড়িয়ে থাকা জিয়াউদ্দিন সাহেব তার কাছে আসেন। সাব্বিরজি কিছু বলে ওঠার আগেই জিয়াউদ্দিন সাহেব দোয়া পড়ে তার মাথায় ফু দিয়ে হাত বুলাতে শুরু করলেন। সাব্বির, তুমি তো জানো তোমার স্বপ্নের ক্ষমতা। অতীতে যা ঘটে গেছে তা যেরকম দেখায়, আবার ভবিষ্যতে কি ঘটবে তাও তুমি স্বপ্নের মাধ্যমে জানতে পারো। আর সেরকমটাই ঘটেছে। তুমি অতীতের কিছু নির্মম দৃশ্যপট যেমন দেখেছ, তেমনি ভবিষ্যতে কিছু ঘটার ইঙ্গিত পেয়েছ। জানি তোমার অবাক হওয়ার অনেক কারণ আছে। কেন তুমি স্বপ্নে হঠাৎ ভোপালের জিনেদের গ্রামের দরজাটার সামনে গেলে আর শয়তানকে সত্যিই রাবেয়া বিবিকে মেরে ফেলেছে? নিজেকে শান্ত করো, আমি সব বলছি। প্রথমত তুমি এটা মাথা থেকে বের করে দাও যে রাবেয়া বিবির কিছু হয়েছে। সে সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। সে যেরকম রুকসানা বিবিকে পাহারা দিচ্ছে, সেরকম তাদের সুরক্ষার জন্য আমার 100 জনের পাহারাদার চীনের দল তাদের বাড়ির চারপাশে অনবরত পাহারায় আছে। তাই তাদের এত সহজে কিছু হবে না ইনশাল্লাহ। এখন তুমি স্বপ্নে কি দেখলে? আসলে খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, স্বপ্নে যাকে দেখেছ সে রাবেয়া বিবি নয়, তার আপন বোন রেহানা বিবি। প্রায় অবিকল রাবেয়া বিবির মতোই দেখতে। রাতের বেলায় ঠিক পরিষ্কার করে তুমি দেখতে পাওনি, তাই রাবেয়া বিবি ভেবে ভুল করে বসেছিলে। যা ঘটার তা ঘটে গেছে। শেষবার রাবেয়া বিবির সাথে দেখা করার পর রেহানা বিবি রাতে যখন রোকসানাকে পাহারা দিচ্ছিল, ঠিক তখনই শয়তানটা রেহানা বিবিকে আক্রমণ করে। শয়তান মকরান জিনের কাছে রেহানা বিবির ক্ষমতা অতি নগণ্য ছিল, তাই চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারেনি। শয়তানটার হাতে তার ইন্তেকাল হয়। এই শয়তান মকরান সম্পর্কে খোঁজ করতে করতে গতকালই বিষয়টা জেনেছি, তবে এখনো রাবেয়া বিবিকে জানাইনি। আগে এই সমস্যার সমাধান হোক, তারপরে ওকে জানাবো। এই মুহূর্তে জানালে ওর ক্ষতি হতে পারে। এখন আসি, কেন তুমি জিনেদের সর্দার এবং সেই গ্রামের দরজার প্রতিচ্ছবি দেখলে? শয়তান মকরান জিন সম্পর্কে খোঁজ নিতে নানান জায়গায় ঘোরার পর জানতে পারি মকরান আসলে ভোপালের জিনেদের সর্দারের বংশভূত। অতীতে মানুষের ক্ষতি, নিজের স্বার্থ চরিতার্থের জন্য, লোভ ও লালসার জন্য মকরানের সঙ্গে জিনেদের সর্দারদের বিভেদ সৃষ্টি হয় এবং একদিন হঠাৎই মকরান সেই গ্রাম ছেড়ে নিরুদ্দেশ হয়। তা প্রায় 400 বছর আগে। সেই থেকে শয়তানটা নানা জায়গায় ঘোরাঘুরি করত এবং পরবর্তীতে নওয়াজউদ্দিন সাহেবের পূর্বপুরুষদের লালসার চক্রের সামিল হয়। তবে আলেম হুজুরের পূর্বপুরুষেরা শয়তানটাকে ফারুকি সাহেবদের কবরস্থানে বন্দি করে পুঁতে রাখলেও এত বছর পর কি করে সে আবার মুক্ত হলো, এই বিষয়টা এখন ভাবাচ্ছে। আমি তার খোঁজ নিচ্ছি এবং এখন এই শয়তানটাকে শেষ করার উপায় কেবল জিনেদের সর্দাররাই বলতে পারবেন। যেহেতু তার বংশধর, তাই তার কাছেই এর সমাধান আছে। সেজন্যই তুমি স্বপ্নে জিনেদের গ্রাম দেখেছ। হাতে বেশি সময় নেই। সামনের অমাবস্যার মধ্যে এই শয়তানকে শেষ করতে না পারলে ফারুকি পরিবারের ওপরে কাল নেমে আসবে। জানি সেই মায়াবী নারীর স্মৃতি এবং মন মোহিনীর সুবাস তোমাকে আরো বিচলিত করছে। নিজের মনকে শক্ত করো। আগেই বলেছি তোমাকে, সে জিনেদের সর্দারের মেয়ে, তাই সেদিকে নজর না দেওয়াই উচিত। তোমাকে আবারও সেই গ্রামে যেতে হবে এবং আগের মতোই বিশিষ্ট আতর গোলাপের গোছা আশ্চর্য দরজার চৌখাটের ওপর রেখে বিশেষ সূরা পাঠ করে সেলাম দিতে হবে। ধৈর্য হারাবে না। জিনেদের সর্দার এসে তোমাকে যা দেবেন এবং যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই এগোতে বলবো তোমাকে।
আমাদের ঠিক সেভাবেই এগোতে হবে, এছাড়া আর কিছু করার নেই। তুমি সকালে রওনা দাও। আর তসবিটা ছিঁড়ে যাওয়ার কারণটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ। শয়তানটা নিকৃষ্ট হলেও সে জিনেদের সর্দারের বংশধর, তাই সে পেরেছিল ছিঁড়তে। যাই হোক, আমি তোমাকে আরও শক্তিশালী একটি তসবি দিচ্ছি, এটাকে হাতছাড়া করো না। এই বলে জিয়াউদ্দিন সাহেব থামেন। হাজার হোক, সাব্বির যে একজন রক্ত মাংসের মানুষ, অতীতের সেই স্মৃতি তাকে আবারও নাড়িয়ে দিয়েছিল। আবারও জিনেদের গ্রামের সেই স্মৃতি তার সামনে ভেসে ওঠে। সেই মায়াবী নারীর মোহিনী রূপের প্রতিচ্ছবি যেন চোখের সামনে ভাসতে থাকে। সাব্বিরজি সুস্থ স্বাভাবিক হয়ে ওঠার পর তিনি হসপিটাল থেকে তাকে ছুটি দিয়ে দেয়া হয়। হসপিটাল থেকে ফিরে সাব্বিরজি নওয়াজউদ্দিন সাহেবের বাড়িতে যান। তাকে সতর্ক থাকতে বলে একটি বিশেষ জরুরি দরকারে ভোপাল যাচ্ছেন বলে বিদায় নেন। তবে যাওয়ার আগে জিয়াউদ্দিন সাহেবের সহায়তায় আরও 100 জিনের দল পাহারায় বসান এবং পরিবারের সবার শরীর বন্ধ করে চলে আসেন। সাব্বিরজি সেদিনই দুপুরের ফ্লাইট ধরে ভোপাল রওনা দেন। যথারীতি ঘণ্টা খানেকের মধ্যে ফ্লাইট ভোপালে ল্যান্ড করে। চেক আউট করে বাইরে এসে দেখেন সাইফ খান আগে থেকেই ওনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, সাইফ খানকে তো আপনারা চেনেন, হয়েছে ভোপালে থাকার সময় সাব্বিরজির একমাত্র সহধর্মী বন্ধু, যে কিনা সাব্বিরজিকে বারবার বারণ করেছিল জিনেদের গ্রামে সেই ভয়ঙ্কর জঙ্গলে যেতে না। এমনকি মধ্যযুগের শিল্পকলায় ভূষিত একটি অসম্ভব সুন্দর দরজা, যার চৌকাঠের কারুকার্য দেখলে যে কেউ বিমোহিত হবেই, সেটা খুলতে মানা করেছিল। যাক, সেসব কথা। সাব্বিরজি যে এত বছর পর ভোপালে এসেছেন আবারও সেখানে যাওয়ার জন্য, তা শুনে সাইফ প্রথমে বাধা দিলেও সাব্বিরজিকে আটকাতে পারেননি। এদিকে সাব্বিরজি গতবারের মতো সব কথা খুলে সাইফকে বলেননি, খালি বলেছিলেন একটি গাড়ি ঠিক করে রাখতে, সেখানে বিশেষ দরকার আছে, ব্যাস এটুকুই। সাব্বিরজি এয়ারপোর্টের বাইরে এসে সাইফকে দেখে হাসি মুখে সালাম জানিয়ে জড়িয়ে ধরেন। সাইফের অবশ্য সাব্বিরজির প্রতি কিছুটা অভিযোগ অভিমান ছিল। 2006 সালে ওর বিয়ের সময় সাব্বিরজি আসেননি। আসলে সেই সময় তিনি ভোপালে আসতে চাইতেন না। আজ এত বছর পর এসেছেন কেবলই একটি পরিবারকে বাঁচানোর তাগিদে। যাই হোক, সাব্বিরজি সাইফের গেস্ট রুমে লাগেজ রেখে সাইফের ঠিক করা গাড়ি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়েন জিনেদের গ্রামের উদ্দেশ্যে। বিকেল ঘুরিয়ে এসেছে, সেখানে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। এটা ভেবে সাইফ বারণ করলেও সাব্বিরজি শোনেননি। এমনকি সাইফ যেতে চাইলেও তাকে সঙ্গে নেননি। ভোপালের ভোল এখন অনেকটাই বদলে গেছে। চারিদিকে সব মাল্টি স্টোরেড বিল্ডিং, চওড়া রাস্তা, একেবারেই চকচকে শহর। তবে যানজট কিছুটা বেড়েছে। সেই যানজটের জটলা ছাড়িয়ে সাব্বিরজি যতক্ষণে খেরোগামের রাস্তা ধরলেন, ততক্ষণে সত্যি বিকেল গড়িয়ে সন্ধ্যের অভিমুখে। এদিকে শ্রাবণের ঘন মেঘ ততক্ষণে ঈশান কোণে জমতে শুরু করেছে। ফলে সন্ধ্যা যেন আরো দ্রুত ক্রমশ আষ্টে পৃষ্ঠে প্রকৃতিকে জড়িয়ে ধরেছিল। গাড়ির হেডলাইটের আলোয় সাব্বিরজি বুঝতে পারছিলেন ভাঙাচোরা খেরোগ্রামের সেই পথ এখন বেশ প্রশস্ত এবং মসৃণ। খেরোগ্রামের মোড়ে পৌঁছে সাব্বিরজি প্রথমে চিনতেই পারছিলেন না ওটাকে, আর যাই হোক মোড় বলা চলে না, মোটামুটি ছোটখাটো একটা বাজার, লাইট ঝলমলে, চারিদিকে দোকানপাটে ভর্তি। কেবল ডান দিকের সেই বুড়োর দোকানটা একই রয়ে গেছে। একমাত্র সেটা দেখেই সাব্বিরজি চিনতে পেরেছিলেন। গাড়ি সাইডে থামিয়ে দোকানে গিয়ে দেখেন বুড়োটা বহাল তবিয়তে বেঁচে আছে। গায়ের চামড়া ঝরে পড়লেও দোকান চালাতে এখনো সে সক্ষম। সাব্বিরজি একটু ফ্রেশ হয়ে অতীতের পরিচয় গোপন করে বুড়োর সাথে একটু আলাপচারিতা সেরে ডান দিকের সরু পথ ধরে জঙ্গলের অভিমুখে রওনা দিলেন। অন্ধকারটা এবার ক্রমশ গাঢ় হতে শুরু করেছে। পেছনে খেরোগ্রামের বাজারের আলো ধীরে ধীরে ছোট ছোট বিন্দুতে পরিণত হয়ে মিলিয়ে যেতে লাগলো। আন্দাজ মাইল 20 পথ। এই পথেও বেশ কিছু মাইল পর্যন্ত কালো পিচ ফেলা। ফলে তুলনামূলক আরো দ্রুত সাব্বিরজি জঙ্গলের সীমানায় পৌঁছে গেলেন। বিকালের ঈশান কোণের জমাট বাঁধা কালো মেঘ এতক্ষণে ফুলে ফেপে উঠেছে। থেকে থেকে খালি গর্জে উঠছিল, এই বুঝি বৃষ্টি এলো। জিয়াউদ্দিন সাহেব আগেই সতর্ক করে রেখেছিলেন শয়তান মকরান তার পিছু নেবেই। তাই সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবের কথা মতো একটি বিশেষ সূরা পাঠ করে ওনার
একদল পাহারাদার জিনকে স্মরণ করে জঙ্গলের মধ্যে গাড়ি ঢোকালেন। জঙ্গলের রাস্তায় প্রবেশ করা মাত্রই পরিস্থিতি হঠাৎ কেমন যেন পাল্টে যায়। এতক্ষণে গর্জে ওঠা মেঘ ফেটে গিয়ে প্রবল বৃষ্টি শুরু হয়। এরই মাঝে মিনিট 10 যাওয়ার পর সাব্বিরজি খেয়াল করলেন বৃষ্টির মধ্যেও পেছনে প্রবল বেগে গাছপালাগুলো তোলপাড় করে একটি বিকট গর্জন ক্রমশ তাকে গিলে খেতে আসছে, কিন্তু কোনোভাবেই তার গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারছে না। কারা যেন আপ্রাণ চেষ্টা করছে তাকে আটকিয়ে রাখতে। এই গর্জন সাব্বিরজির চেনা, এবং কে বা কারা শয়তান মকরানকে আটকানোর চেষ্টা করছে সেটাও মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে গেল। গাড়ির হেডলাইটের আলোয় সাব্বিরজি দেখলেন একদল সাদা পর্দা বা অবয়বের মতো কিছু তাকে অনুসরণ করে রাস্তার দুদিকে গাছে ঝুলতে ঝুলতে এগিয়ে যাচ্ছে। তাদেরই মাঝখান থেকে ফ্যাঁস ফ্যাঁসে একটা স্বর ভেসে আসে। সাব্বিরজি ঠাহর করতে পারেন তারা বলতে চাইছে যে সাব্বিরজি যেন দ্রুত জিনেদের গ্রামের সীমানায় প্রবেশ করেন। শয়তান মকরান সেই সীমানা অতিক্রম করতে পারবে না। বৃষ্টিটা এবার একটু ধরেছে। সাব্বিরজি আর দেরি না করে গাড়ির গতি বাড়িয়ে দেন। মিনিট 10 মধ্যে তিনি নির্দিষ্ট স্থানে পৌঁছে যান। পেছনের গর্জনটা হঠাৎই থেমে যায়। সাব্বিরজির সামনে তখন সেই বিশালাকার মহল বা গড়। যদিও একে গড় বা মহল বলাটা এক প্রকার ব্যঙ্গাত্মক রূপ। চারিদিকে শুধুই ধ্বংসাবশেষ। উন্মুক্ত ফুটো ছাদের কড়িগুলো যেন আকাশে গিয়ে মিশেছে। তারই মাঝে হেডলাইটের আলোয় চকচক করে ওঠে সেই প্রকাণ্ড দরজাটা। সেই সঙ্গে সাব্বিরজির মনের ভেতর অতীতের স্মৃতি বিজড়িত মায়াবী হাসি ও মন মোহিনী রূপের ঝলক নাড়া দিয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে না স্মৃতিচারণ করার সময় ছিল, না অনুতাপ করার মতো পরিস্থিতি। একটি নিষ্পাপ প্রাণ নিয়ে টানাটানি যে তখনও ভূমিষ্ঠ হয়নি। সাব্বিরজি আর দেরি না করে পূর্বের মতো চৌকাঠে আতর ও গোলাপ রেখে অদৃশ্যে সালাম জানিয়ে বিশেষ সূরাটি পাঠ করতে থাকেন। কয়েক মুহূর্ত পর পূর্বের ন্যায় একইভাবে পরিচিত বিশেষ সুঘ্রাণ সাব্বিরজিকে আবারও ঘোরের মধ্যে ফেলে দেয়। কান ঘেঁষে আবারও যেন মেয়েটির অপূর্ব হাসির কলরব ছুটে যায়, যা তার মনকে প্রভাবিত করতে চাইছিল। হুঁশটা ফিরে হঠাৎই আকাশ বাতাস কাঁপিয়ে বিকট শব্দে দরজাটি খোলার আওয়াজ। দরজাটি খোলা মাত্র বরাবরের মতো একটি তীব্র নীলাভ আলোর ছটা অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসে। আলোর তীব্রতা এতটাই ছিল যে সাব্বিরজির চোখ ধাঁধিয়ে যায়। তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। মন্ত্রমুগ্ধের মতো হতবুদ্ধি অবস্থায় দাঁড়িয়েছিলেন। খানিক বাদে সেই তীব্র আলোক রশ্মির ভেতর থেকে জিনেদের সর্দারের দৃঢ় ফ্যাঁস ফ্যাঁসে রাশভারী কণ্ঠস্বর ভেসে আসে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আল্লাহর নেক বান্দা? তোমার পথ প্রদর্শক সহচর জিয়াউদ্দিন সাহেবের মারফত জানতে পেরেছি শয়তান মকরান কি নিকৃষ্ট কাজ করতে চলেছে। আল্লাহর দরবারে হয়তো দেরি হতে পারে, কিন্তু তিনি কখনো গুনাহকে প্রশ্রয় দেন না। ইনশাল্লাহ ইনসাফ মিলবেই। মকরান আমাদেরই বংশধর, কিন্তু বরাবরই শয়তান ইবলিসের দাসত্ব করত, মানুষের ক্ষতি করার চেষ্টা করত এবং সারাক্ষণ শিরক কাজ করত। আমরা ওর নাপাক কাজের জন্য অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। শেষে আজ থেকে বহু বছর পূর্বে সে নিজে থেকেই আমাদের গ্রাম ছেড়ে চলে যায়। তারপর থেকে আমরা ওর সাথে কোনো যোগাযোগ করিনি, কিন্তু এবার সময় এসে গেছে ওকে দমন করার। আমি তোমাকে কিছু তদবির বলে দিচ্ছি এবং একটি বোতল সহ বিশেষ সূরা লেখা একটি কাপড় দিচ্ছি এবং একটি বিশেষ সূরা বলছি, সেটা পাঠ করতে করতে বোতল খুলবে। এরপর মকরান বোতলবন্দি হলে সূরা লেখা কাপড় জড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসে চৌকাঠের ওপর রেখে যাবে। বাকি তদবিরগুলো কিভাবে আমলে আনতে হবে সেটা তোমার সহচরী জিন বলে দেবেন। এখন তুমি এসো, ইনশাআল্লাহ সফল হবেই। আর চিন্তা নেই, তোমার সহচর জিনের দলের সাথে আমার পাহারাদার জিনও তোমার সাথে থাকবে যতক্ষণ না তুমি মকরানকে বন্দি করছো। সুতরাং তুমি নির্বিঘ্নে যেতে পারো, পথে আর কোনো সমস্যা হবে না। আল্লাহ হাফেজ। মনে অজান্তেই চোখে এক ঝলক সেই মোহিনীরূপী মেয়েটিকে দেখার জন্য এদিক ওদিক আঁকে মুখে দেওয়ার চেষ্টা করলেও সাব্বিরজি তা দৃঢ়ভাবে দমন করে চুপচাপ সেখান থেকে চলে আসেন। পথে আর সমস্যা হয়নি। পরদিন প্রথম আওয়ারের ফ্লাইটেই
লখনউ ফিরে আসেন। এয়ারপোর্টে নেমে হোটেলে না গিয়ে সাব্বিরজি সোজা নওয়াজউদ্দিন সাহেবের বাড়িতে যান। সেখানে পৌঁছে গেটের ভেতর প্রবেশ করতেই তিনি চমকে ওঠেন। পকেটের তসবিটা হঠাৎই গরম হয়ে ওঠে। সাব্বিরজি দেখেন সমগ্র বাড়ি তোলপাড় করা নওয়াজউদ্দিন সাহেব বিষণ্ণভাবে বাইরে বৈঠকখানায় বসে আছেন। সাব্বিরজি তার কাছে গিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতে যাবেন, তার আগেই একটি অদ্ভুত কাণ্ড ঘটে যায়। দোতলার অন্দর মহল থেকে একটি ভারী নারী কণ্ঠস্বরে অকথ্য ভাষায় গালিগালাজ সাব্বিরজিকে উদ্দেশ্য করে ছুটে আসতে থাকে। কেউ চাইছে না সাব্বিরজি সেখানে থাকুক। বিষণ্ণতা কাটিয়ে হতবাক হয়ে নওয়াজউদ্দিন সাহেব সেদিকে তাকান। কয়েক মুহূর্ত পর লজ্জিত হয়ে সাব্বিরজির কাছে ক্ষমা চেয়ে পাশের একটি সোফায় বসতে বলে এক এক করে যাবৎ কি ঘটেছে তা বলতে শুরু করেন। আপনি চলে যাওয়ার পর রোকসানার ফোন আসে। ওর শরীরটা তেমন ঠিক লাগছিল না বলে আমি সেখানে যাই। রাতে আর ফিরিনি। সকালে ফিরে দেখি এই কাণ্ড। সারা বাড়ি লণ্ডভণ্ড, চারিদিকে ময়লা আবর্জনা ছড়ানো। খানসামারা ভীত সন্ত্রস্ত অবস্থায় যে যার মতো প্রাণ নিয়ে পালিয়েছে। দুই একজন বিশ্বস্ত যারা ছিল তারা কোনো রকমে সিকিউরিটির ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। এত কিছুর মাঝেই ছোট আম্মি কোথায় জিজ্ঞেস করতে আসল কারণটা জানতে পারি। একজন বিশ্বস্ত খানসামা জানায় রাত প্রায় 11:15 নাগাদ হঠাৎই ছোট আম্মির ঘর থেকে বিকট চিৎকার ভেসে আসে। সবাই ছুটে গিয়ে সেখানে গিয়ে দেখে দরজাটা ভেতর থেকে বন্ধ। বাইরে থেকে কোনো মতেই খোলা যাচ্ছিল না। খানিক বাদে দরজা আপনা থেকেই খুলে যায়। ভেতর ঢুকেই সবাই আতঙ্কে শিউরে ওঠে। দেখে ছোট আম্মি খাটের ওপর বসে ফোঁস ফোঁস করছে। তার চুলগুলো এলোমেলো, চোখ জোড়া রক্ত জবার মতো লাল। মনে দেখাই যাচ্ছিল না। খাট ভর্তি আবর্জনা, বিভৎস দেখাচ্ছিল। আর সেই রূপ দেখে সবাই আতঙ্কে যার মতো ছুটে পালাতে যাবে, ঠিক সেই সময় বাড়ির সমস্ত আসবাবপত্র শূন্যে আকাশে ভেসে ওঠে ধপধপ করে, তারপর নিচে পড়ে চুরমার হয়ে যায়। সেই সঙ্গে বৈঠকখানার খোলা ছাদ থেকে নাকি ময়লা আবর্জনা ছুটে আসতে থাকে ঘরের ভেতর। অতি প্রাকৃতিক সেই দৃশ্য দেখে কয়েকজন খানসামা দারোয়ান সেই রাতেই প্রাণ নিয়ে পালায়। যে দুই একজন বিশ্বস্ত বয়স্ক পুরনো খানসামা ছিল তারা কোনো রকমে সিকিউরিটির ঘরে গিয়ে আশ্রয় নেয়। তাদের কথা শুনে তাড়াতাড়ি দোতলায় গিয়ে দেখি দরজা আবারও বন্ধ। ধাক্কা ধাক্কির পরেও কোনো মতেই ছোট আম্মি দরজা খুলছিলেন না। শেষে হতাশ হয়ে এখানে এসে বসেছি। আর কিছুক্ষণ পরে আপনি এলেন। কিন্তু একটা বিষয় এখনো বুঝতে পারলাম না, অন্দরমহলের জানালা বন্ধ। তবে কি করে ছোট আম্মি বুঝলেন যে আপনি এসেছেন? এবং আপনাকে এরকম করে গালিগালাজের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। সাব্বিরজি, আপনি কিছু একটা করুন। আমার পরিবারের ওপর থেকে এই অশনি ছায়া দূর করুন দয়া করে। রেহানা বিবি থাকলে হয়তো এই সমস্যা হতো না। এই বলে নওয়াজউদ্দিন সাহেব থামেন। এবার দোতলার ঘর থেকে নারী পুরুষ মিশ্রিত ফ্যাঁস ফ্যাঁসে গম্ভীর কণ্ঠস্বরের সাথে একটি পরিচিত অট্টহাসি ও গর্জনের শব্দ ভেসে আসে। ঠিক তারপর মুহূর্তেই আকাশ বাতাস কাঁপিয়ে আরও একটি পরিচিত গর্জন সমস্ত বাড়িটাকে যেন কাঁপিয়ে দিল। সাব্বিরজি তাকে ভালো করে চেনেন। মানুষের মতো দেখতে হলেও লম্বায় মানুষের চেয়ে অন্তত হাত তিনেক বেশি লম্বা, যার চোখ ধক ধক করে আগুনের ভাঁটার মতো, শরীরে যার দীর্ঘকায় পশম, জিনেদের সর্দারের পাহারাদার দত্তকায় জিন। তবে সেই মুহূর্তে তাকে দেখতে পাওয়া যাচ্ছিল না, কেবলই গর্জন ভেসে আসছিল। চমৎকারটা ঘটল ঠিক তারপরেই। সেই গর্জন দোতলার দিকে এগোনোর সাথেই অন্দরমহলের ভেতর থেকে ভেসে আসা অট্টহাসি ও গর্জন থেমে যায়। এসব কিছু দেখে নওয়াজউদ্দিন সাহেব রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন। সাব্বিরজি তাকে শান্ত থাকতে বলেন। চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য রাখুন। আমি এখন আসছি, মাগরিবের আজানের পর আবার আসব এবং ইনশাল্লাহ যা তদবির করার করব। কিন্তু তার আগে কেউ যেন ফাতেমা বিবিকে ঘর থেকে বাইরে বের না করে। আর বাড়িতে নিশ্চয়ই আবে জমজমের পানি আছে। খানসামাদের বলবেন বাড়ি পরিষ্কার করে সেই পানি ছিটিয়ে দিতে। এই বলে সাব্বিরজি সেখান থেকে চলে যান। হোটেল ঢুকে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখেন জিয়াউদ্দিন সাহেব চিন্তাগ্রস্ত অবস্থায় জানালার পাশে দাঁড়িয়ে। সাব্বিরজি তাকে সালাম জানিয়ে নওয়াজউদ্দিন সাহেবের বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলেন এবং জিনেদের সর্দার কি কি দিয়েছেন বা কি কি তদবির সম্পর্কে জানিয়েছেন জিয়াউদ্দিন সাহেবকে সেটাও জানান। এরপর ফাতেমা বিবির বিষয়টা জানাতে চাইলে জিয়াউদ্দিন সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর সুরে বলতে শুরু করেন,
আমি জানি কি ঘটেছে এবং এও জানি কি করে শয়তান মকরান জিন নওয়াজউদ্দিন সাহেবের বাড়িতে প্রবেশ করেছে। এখন আর খুলে বলার কোনো প্রয়োজন নেই, তুমি নিশ্চয়ই বুঝে গেছো। যাই হোক, কিভাবে কি হয়েছে তা পরে জানাচ্ছি। তদবিরের মধ্যে আগে যেটা করতে হবে, তুমি ইমাম সাহেবকে এক্ষুনি খবর দাও, তিনি যেন আসরের নামাজের পর আজান দিতে পারবে এমন 7 জন মানুষকে নিয়ে নওয়াজউদ্দিন সাহেবের বাড়িতে গিয়ে বাইরের বৈঠকখানার চারিদিকে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পাঠ করে প্রস্তুত থাকে। ঠিক মাগরিবের আজানের সময় থেকে তারা যেন আজান দেয়া শুরু করে। মনে রেখো, যতক্ষণ না কার্য সিদ্ধ হচ্ছে আজান যেন বন্ধ না হয়। নওয়াজউদ্দিন সাহেবকে জানিয়ে দিও তার বোন জামাইও যেন উপস্থিত থাকে, আর ফাতেমা বিবিকে যেন দোতলার ঘরে আটকে রাখা হয়। চিন্তা নেই, আজমগড়ে আমি আরও 100 জিনের দল পাহারার জন্য প্রস্তুত করেছি, যাতে ওখানে কিছু না ঘটে। তুমি মাগরিবের পর সেখানে গিয়ে প্রথমে সমগ্র বাড়ির ভেতর একটি বিশেষ আতর ছড়াবে। তারপর বৈঠকখানার ঠিক মাঝখানে এসে সূরা ফালাক আর নাস পড়ে একটি গণ্ডি কেটে তার মধ্যে নওয়াজউদ্দিন সাহেব এবং তার ছোট বোন জামাইকে ভেতরে দাঁড়াতে বলবে। এরপর জিনেদের সর্দারের দেয়া বিশেষ বোতল ও সুলেখা কাপড়টি প্রস্তুত করবে এবং সর্দারের শেখানো সেই বিশেষ সূরাটি পাঠ করতে থাকবে। একটা কথা বলতে ভুলে গেছি, বোতলের মধ্যে ফাতেমা বিবির কাপড়ের এক টুকরো অংশ রেখে দিও কিন্তু। ব্যাস, আল্লাহ নাম করে কাজটা শেষ করতে পারলেই শয়তানটা বন্দী হবে ইনশাল্লাহ। আর কিছু গড়বড় হতে গেলে আমি আছি ইনশাল্লাহ। শয়তান মকরানকে আমরা বন্দী করতে পারবই। এই বলে জিয়াউদ্দিন সাহেব চলে যাওয়ার পর সাব্বিরজি ইমাম সাহেবকে ফোন করে সমস্ত বিষয়টা বুঝিয়ে দেন। উত্তরে ইমাম সাহেব জানান যে ইনশাল্লাহ আসরের নামাজের পর উনি এবং ওনার দলবল নওয়াজউদ্দিন সাহেবের বাড়িতে পৌঁছে যাবেন। ইমাম সাহেবের ফোনটা কাটার পরেই সাব্বিরজি নওয়াজউদ্দিন সাহেবকে ফোন দেন এবং ইমাম সাহেব যে তার বাড়িতে যাচ্ছেন এবং কি কি করতে হবে তা সবকিছু বুঝিয়ে বলেন। নির্দিষ্ট সময়ে মাগরিবের আজানের পর সাব্বিরজি যতক্ষণে নওয়াজউদ্দিন সাহেবের বাড়িতে পৌঁছালেন ততক্ষণে সন্ধ্যা লখনউয়ের ঝিলমিলে আলোয় ডুবে মুশকুল হয়ে গেছে। গেটের ভেতর প্রবেশ করতেই দেখেন ইমাম সাহেব যথারীতি তার 7 জন সঙ্গীকে নিয়ে সাব্বিরজির কথা মতো বৈঠকখানার চারিদিকে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে সূরা পাঠ করে যাচ্ছেন। দেখলেন ফারহান সাহেবও এসেছেন। তা নিয়ে অবশ্য সাব্বিরজি একটু উদ্বিগ্ন ছিলেন, কারণ এরকম একটি ভয়ঙ্কর জিনকে বন্দী করার সময় নানা ঘটনা ঘটতে পারে। ফারহান সাহেব খামোখা বিপদের মধ্যে পড়তে পারেন। কিন্তু ফারহান সাহেব জানান, ইমাম সাহেব বলল আজই সেই শয়তান জিনকে আপনি বন্দী করবেন। ঘটনার শুরু থেকেই আপনার সঙ্গে আছি, তাই শেষটা দেখতে মানা করবেন না। সমস্যা নেই, আমি ঠিক নিজেকে সুরক্ষিত রাখতে পারবো। সাব্বিরজি আর কথা বাড়াননি। তাকে বৈঠকখানায় ঢুকতে দেখে নওয়াজউদ্দিন সাহেব এগিয়ে আসেন। সাব্বিরজি দেখলেন তার বোন জামাইও এসেছে। তারা বেশ অসন্তুষ্ট এবং বিরক্তির দৃষ্টিতে সাব্বিরজির দিকে তাকিয়েছিল। সাব্বিরজির কথা মতো তাদের আম্মিকে তখনও আটকে রাখা হয়েছিল। বিরক্তির কারণটা তাই স্পষ্ট। এরপর যখন নওয়াজউদ্দিন সাহেব পূর্ব পরিকল্পনা অনুসারে সাব্বিরজিকে তার ছোট আম্মির ব্যবহৃত কাপড়ের এক টুকরো অংশ দিলেন, তারা তখন রীতিমতো চেঁচিয়ে ওঠে, এসব কি হচ্ছে দাদা? এ আম্মির অপমান, তুমি কি করে চুপচাপ দাঁড়িয়ে আছো? নওয়াজউদ্দিন সাহেব শান্ত হয়ে বললেন, এতে আম্মির ভালো হবে। সাব্বিরজিও শান্তভাবে উত্তর দেন যে যা কিছু হচ্ছে তা কিছুক্ষণের মধ্যেই তারা জানতে পারবে। এরপর আর বিলম্ব না করে ঘরের সর্বত্র একটি বিশেষ আতর ছিটিয়ে সাব্বিরজি সূরা ফালাক আর নাস পাঠ করে বৈঠকখানার মাঝখানে একটি গণ্ডি কেটে তার ভেতর নওয়াজউদ্দিন সাহেব ও তার বোন জামাইকে দাঁড়াতে বলেন। নাসরিনদের আপত্তি থাকলেও নওয়াজউদ্দিন সাহেবের নির্দেশ তারা অমান্য করতে পারেনি। 2 জন গণ্ডির মধ্যে এসে দাঁড়ায়। বাড়ির খানসামারা ভয়ে সিকিউরিটি গেটের কাছে দাঁড়িয়েছিল। এরপর সাব্বিরজি প্রস্তুত হবেন, ঠিক তখনই দোতলার ঘর থেকে আবারও চিৎকার ভেসে ওঠে। পরক্ষণে জিনেদের সর্দার পাহারাদার জিনের গর্জন সেই চিৎকারের সাথে মিশে গিয়ে বিভৎস শোনাচ্ছিল। গায়ে কাটা দেওয়ার মতো মনে হচ্ছিল তারা যেন হুটোপুটি মারামারিতে ব্যস্ত। এরকমটা হবে সাব্বিরজি আগেই আঁচ করতে পেরেছিলেন। তাই সেদিকে গুরুত্ব না দিয়ে পকেট থেকে তসবিহটা বের করে আঙুলে পেঁচিয়ে এক মনে সূরা পাঠরত অবস্থায় ইমাম সাহেবকে ইশারা করতেই ইমাম সাহেব সহ তার সহচরী 7 জন মানুষ একযোগে আজান দেয়া শুরু করলো। আর ঠিক তখনই খুবই ভয়ঙ্কর একটি দৃশ্যের
জন্ম হলো। খানসামারা আতঙ্কে চিৎকার করে উঠল। সাব্বিরজি জানতেন মকরান কোনো সাধারণ জিন নয়, সে খুবই শক্তিশালী একটি শয়তান জিন। তাই সে তার খেলা দেখাবেই, এটাই স্বাভাবিক। আজানের আওয়াজ তীব্র হওয়ার সাথে সাথেই অদৃশ্যে অন্ধকার আকাশ থেকে ময়লা আবর্জনা ছুটে এসে সেই দিকে বৈঠকখানার দিকে পড়তে লাগলো। সাব্বিরজি সূরা পড়া অব্যাহত রেখে খানসামাদের ইশারায় বলেন যেন দ্রুত সবকিছু পরিষ্কার করে তারা। জিয়াউদ্দিন সাহেব ততক্ষণে এসে গেছেন। তিনি পেছন থেকে আওয়াজ দিলেন, এবার আসল কাজটা শুরু করো সাব্বির, হাতে আর বেশি সময় নেই। সেই মতো সাব্বিরজি ব্যাগের ভেতর থেকে সেই বিশেষ বোতল ও সূরা লেখা কাপড়টি বের করে গণ্ডির ভেতর রেখে জিনেদের সর্দারদের শেখানো বিশেষ সূরাটি পাঠ করতে শুরু করলেন। আর ঠিক তারপরেই এক অভাবনীয় ঘটনা ঘটে যায়। সবাই হতবাক হয়ে দেখে দোতলার অন্দরমহলে চিৎকার হুটোপুটি ক্রমশ বাড়ছে। আর এক পর্যায়ে অন্দরমহলের একটি জানালা ভেঙে অদৃশ্য কিছু একটা সোজা এসে বৈঠকখানার মেঝের উপর আছড়ে পড়ে। সেই সঙ্গে একটি আর্তনাদের গর্জন সবাই শুনতে পায়। সাব্বিরজি এবং জিয়াউদ্দিন সাহেব পরিষ্কার দেখলেন কিভাবে ওরকম দীর্ঘকায় লোমশযুক্ত বলশালী পাহারাদার জিন ব্যথায় গোঙাতে গোঙাতে আগুনের স্ফুলিঙ্গ হয়ে উধাও হয়ে গেল। আরও একটা জিনের মৃত্যু হলো সেই ভয়ঙ্কর মকরান জিনের হাতে। সাব্বিরজির চোখে মুখে তখন একটা আতঙ্কের ছায়া। জিয়াউদ্দিন সাহেব পেছন থেকে বলে উঠলেন, সাব্বির, এখন ভেঙে পড়ার সময় নেই, থেমে থেকো না, বোতলের মধ্যে ফাতেমা বিবির কাপড়ের টুকরোটি রাখো, আমি দেখছি শয়তানটাকে। এই বলে জিয়াউদ্দিন সাহেব সেই ভাঙা জানালা দিয়ে ভেতরে যান। আরও বেশ কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পরই সবাই যে দৃশ্যটা দেখে তা রীতিমতো ভয়াবহ। সবাই দেখে ফাতেমা বিবি শ্বাসরোধ হওয়া গর্জন করতে করতে ভাঙা জানালা দিয়ে বেরিয়ে আসছেন। চুলগুলো রুক্ষ শুষ্ক হয়ে উঠছে, চোখের জায়গায় যেন আগুন ছিটকে বেরিয়ে আসছে। শরীরের চারপাশে সাপের ন্যায় একটি আগুনের রেখার বলয়। বাকিরা না দেখতে পেলেও সাব্বিরজি দেখেন জিয়াউদ্দিন সাহেব স্পর্শ না করে ফাতেমা বিবির শরীরের চারপাশে সাপ আকৃতির আগুনের বলয়ের গলা টিপে ধরে ভাসতে ভাসতে বেরিয়ে আসছেন। এইভাবে কয়েক মুহূর্ত চলার পর জিয়াউদ্দিন সাহেব চেঁচিয়ে বলে ওঠেন, সাব্বির, তাড়াতাড়ি বোতলের ঢাকনাটি খোলো, আমি বেশিক্ষণ একে আটকে রাখতে পারবো না। সাব্বিরজি তখন জিনের সর্দারের বলা বিশেষ সূরাটি পাঠ করে চলেছেন। জিয়াউদ্দিন সাহেবের কথা মতো একইভাবে সূরা পাঠ করতে করতে বোতলের ঢাকনা খুলতেই চমৎকারটা ঘটে। সবাই আশ্চর্য হয়ে দেখে সাপের আকৃতির মতো আগুনের রেখাটি ধীরে ধীরে সরু হয়ে বোতলের মধ্যে এসে ঢুকে যায় এবং ঢোকা মাত্রই সাব্বিরজি ঢাকনা বন্ধ করে সূরা লেখা কাপড়টি বোতলের চারদিকে পেঁচিয়ে ব্যাগের মধ্যে ঢোকান। এদিকে ফাতেমা বিবি ততক্ষণে অজ্ঞান অবস্থায় স্বাভাবিক শরীরে মেঝেতে লুটিয়ে পড়ে। তা দেখে নওয়াজউদ্দিন সাহেবরা ছুটে যান। ইমাম সাহেব ও তার সহচরেরা আজান থামান। এই সব কিছু শেষ হতে হতে রাত প্রায় 10টা বেজে যায়। সাব্বিরজি একটি প্রশান্তির নিঃশ্বাস ফেলে নওয়াজউদ্দিন সাহেবকে বলেন, সমস্যা মিটে গেছে, কিন্তু কিভাবে পুনরায় এই ভয়ঙ্কর জিন ফিরে এলো সেসব বৃত্তান্ত কাল এসে জানাচ্ছি। এখন যত তাড়াতাড়ি সম্ভব এই বোতলটিকে উপযুক্ত স্থানে রেখে আসতে হবে। আপনার ছোট আম্মি এখন সুস্থ, বাকি শারীরিক ক্ষতি যা হয়েছে তা ইনশাল্লাহ ডাক্তার এসে বুঝে নেবেন। হাতে সময় নেই, আমি আসছি, ইনশাল্লাহ কালকে কথা হবে। এই বলে জিয়াউদ্দিন সাহেব সহ ইমাম সাহেব ও ফারহান সাহেব সহ সবাইকে নিয়ে তারা বেরিয়ে আসেন। রাতে ঘুমোতে পারেননি। ভোরে ফার্স্ট ফ্লাইট ধরে ভোপালে যতক্ষণে সাব্বিরজি নামেন ততক্ষণে সকাল 7টার মতো বেজে গেছে। সাইফ পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগে থেকেই গাড়ি প্রস্তুত করে রেখেছিল। সাব্বিরজি এবারে সাইফকে নিয়ে এয়ারপোর্ট থেকে সোজা খেরো গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে মোটামুটি একটা সারাংশ সাইফকে দিয়ে দেন। তিনি জানিয়ে দেন যে কেন একদিন তিনি ভোপালে এসেছেন। সকালের স্নিগ্ধ পরিবেশ জঙ্গলের রাস্তায় ঢোকার পর কেমন যেন বদলে গেল। ঘন ঘন প্রকাণ্ড গাছের দল শাখা প্রশাখা দিয়ে সূর্যের আলো রুখে দিতে যেন বদ্ধপরিকর। সাইফের একটু ভয় করছিল। কিছুক্ষণের মধ্যেই তারা সেই নকশা করা আশ্চর্য দরজার কাছে পৌঁছে যায়। সাব্বিরজি সাইফকে গাড়িতে রেখে আশ্চর্য দরজার সামনে গিয়ে একইভাবে সেলাম জানিয়ে সূরা পাঠ করে আতর ও গোলাপের গোছা চৌকাঠে রাখার পর দরজাটা জং ধরা কর্কশ শব্দে খুলে যায় এবং তীব্র আলোক রশ্মি বেরিয়ে আসে। সাব্বিরজি আবারও সেলাম জানিয়ে চুপচাপ বোতলটা চৌকাঠের ওপর রেখে দেন। ঠিক সেই সময় ভেতর থেকে জিনেদের সর্দারের রাশভারী গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, আলহামদুলিল্লাহ, মকরানকে বন্দি করে আনার জন্য শুকরিয়া আল্লাহর নেক বান্দা।
ইনশাল্লাহ তুমি এরকম আল্লাহর দেখানো পথে চলতে থাকো, আল্লাহ তোমার সহায় হবেন। জিয়াউদ্দিন সাহেবকে আমার সেলাম জানিও। শেষবারের মতো সাব্বিরজি যেন সেই মন মোহিনী মায়াবী নারীকে তীব্র আলো ভেদ করে এক ঝলক দেখলেন। তার অপরূপ হাসির লাবণ্য যেন সেই আলোক রশ্মিকেও ফিকে করে দিয়েছিল। সাব্বিরজি কিছু বলতে পারেন না, চুপচাপ মাথা নিচু করে ফিরে আসেন। ইচ্ছে থাকলেও আর পেছন ফিরে দেখেননি। দরজাটা আবারও একইভাবে বন্ধ হয়ে যায়। লখনৌ ফেরার আগে সাব্বিরজি নওয়াজউদ্দিন সাহেবকে ফোনেই বলে দিয়েছিলেন যে রুকসানা বিবিকে নিয়ে চলে আসতে আর কোনো সমস্যা নেই। হোটেলে ঢুকতেই দেখেন যে জিয়াউদ্দিন সাহেব ও রাবেয়া বিবি দাঁড়িয়ে। রাবেয়া বিবিকে দেখে সাব্বিরজির চোখ ছলছল করে ওঠে। রাবেয়া বিবির চোখে মুখে তখনও জিজ্ঞাসু দৃষ্টি। সাব্বিরজি উত্তর দিতে পারছিলেন না যে রেহানা বিবি কোথায়। পরিস্থিতি সামলে জিয়াউদ্দিন সাহেব নিজেই শান্তস্বরে বলেন, রেহানা বিবি আর নেই, আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। যে রাতে রেহানা বিবি তোমার সঙ্গে দেখা করেছিল সেই রাতেই শয়তানটা তাকে হত্যা করে। আমরা তোমাকে জানাইনি, কারণ এরকম একটা পরিস্থিতির মধ্যে তুমি বিষয়টা জানলে ভেঙে পড়তে। শয়তান মকরানকে বন্দি করতে সমস্যা হতো, তাই শয়তানটাকে বন্দি করার পর তোমাকে জানালাম। জিয়াউদ্দিন সাহেবের কথা শুনে রাবেয়া বিবি কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ পর শান্ত হয়ে জিজ্ঞেস করেন যে শয়তান মকরান কি করে ফারুকি পরিবারের মধ্যে পুনরায় এলো। উত্তরে জিয়াউদ্দিন সাহেব বলতে শুরু করেন, ফারুকি পরিবারের পূর্বপুরুষেরা শয়তান মকরানকে বন্দি করে ওদেরই কবরস্থানে পুঁতে রেখেছিল, কিন্তু এতকাল পরে সেই পরিবারের সদস্যের হাতেই শয়তানটা আবারও মুক্ত হয় এবং পরিবারের সেই সদস্য আর কেউ নয়, নওয়াজউদ্দিন সাহেবের ছোট আম্মি ফাতেমা বিবি। বিয়ের পর থেকে সে রিয়াজউদ্দিন সাহেবের প্রথম বেগমের সন্তানকে মোটেও পছন্দ করতেন না, কিন্তু সেটা ঘূর্ণাক্ষরেও টের পেতে দেননি। একটু একটু করে তাদের পরিবারকে শেষ করার জন্য তিনি উদ্যোগ নেন। একদিন ফারুকি পরিবারের পূর্বপুরুষদের কীর্তি জানতে পেরে ঠিক করে শয়তান মকরানকে মুক্ত করবে। সেই মতো একজন নিকৃষ্ট তান্ত্রিকের সাহায্যে মকরানকে আবারও মুক্ত করা হয়। এমনকি মুক্ত করার জন্য ফাতেমা বিবি নিজের রক্ত পর্যন্ত দেয়। শয়তানটা আবারও মুক্ত হয়ে নওয়াজউদ্দিন সাহেবের পরিবারকে সমূলে নির্মূল করার জন্য প্রস্তুত হয়। নওয়াজউদ্দিন সাহেব শেষ হয়ে গেলে সম্পূর্ণ সম্পত্তি নাসরিনের হয়ে যাবে। সেই মতো সবকিছু এগোচ্ছিল, কিন্তু বিপত্তিটা ঘটে যায় রেহানা বিবিকে নিয়ে। রুকসানা বিবির ক্ষতি করতে গেলে রেহানা বিবি বাধা দিত, তাই মকরান প্রথমে রেহানা বিবিকে হত্যা করে। এখন আসি, এত সুরক্ষা বলয় থাকতে শয়তান মকরান কি করে ভেতরে প্রবেশ করে। তোমরা জানো, বিনা অনুমতিতে কোনো জিন সেই কড়া সুরক্ষা ভেদ করতে পারত না, তাই ফাতেমা বিবি নিজে তাকে আহ্বান করে। সশরীরে ঢুকতে পারবে না বলে শয়তান মকরান ফাতেমা বিবির শরীরে ঢুকে ভেতরে প্রবেশ করেছিল। যাই হোক, তবে আমার মনে হয় সাব্বির নওয়াজউদ্দিন সাহেবকে সবকিছু বললেও খেয়াল রেখো উনি যেন ফাতেমা বিবিকে কিছু না বলেন, এবং সেটাই বোধহয় মঙ্গল। সাব্বিরজি নীরবে সম্মতি জানান। সন্ধ্যায় ইমাম সাহেব ও ফারহান সাহেবকে সঙ্গে নিয়ে আবার নওয়াজউদ্দিন সাহেবের বাড়িতে যান। সেখানে গিয়ে জানতে পারেন ফাতেমা বিবির তখনও জ্ঞান ফেরেনি, ডাক্তারি চিকিৎসা চলছে। রুকসানা বিবি ফিরে এসেছেন। নাসরিন ও তার জামাই তখন দোতলায় ফাতেমা বিবির ঘরেই ছিল। সাব্বিরজি নওয়াজউদ্দিন সাহেবকে একান্তে ডেকে যতটা সংক্ষেপে বলা সম্ভব পুরো বিষয়টা বলেন। নওয়াজউদ্দিন সাহেব প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি বিষণ্ণতায় ভেঙে পড়েন। সাব্বিরজি তাকে শান্ত থাকতে বলেন। ফাতেমা বিবি বা বাড়ির কেউ যেন বিষয়টা জানতে না পারে, তবে এবার থেকে সতর্ক থাকতে হবে। নওয়াজউদ্দিন সাহেব সম্মতি জানান এবং ঠিক করেন সম্পত্তির 60 ভাগ ও বড় ইমাম দরবারের সেই পুস্তলি বাংলো নাসরিনের নামে করে দেবেন, এবং তিনি ও রুকসানা লখনৌতে তাদের অন্য আরেকটি বাংলোতে চলে যাবেন। এরপর সাব্বিরজি বিদায় নেয়ার জন্য প্রস্তুত হন। ঠিক তখনই রাবেয়া বিবি এসে জানান যে রুকসানা বিবির সন্তান যতদিন না ভূমিষ্ঠ হচ্ছে ততদিন উনি তার সাথে থাকবেন, যাতে তার কোনো সমস্যা না হয়। সাব্বিরজি নীরবে সম্মতি জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন। পরবর্তীতে রাবেয়া বিবির কাছ থেকে জানতে পারেন ফাতেমা বিবি আর কখনোই বিছানা ছেড়ে উঠতে পারেননি। এমনকি যে কদিন বেঁচে ছিল বোবা হয়ে গিয়েছিল। মাস তিনেকের মধ্যেই মারা যায়। তবে নওয়াজউদ্দিন সাহেবকে দেখলে কিছু বলার চেষ্টা করত, পারত না, খালি দু চোখ জল
জলে ভেসে যেত। আল্লাহ তাকে তার কৃতকর্মের সাজা দিয়েছেন। শয়তান মকরান তার কার্য সিদ্ধি করতে না পেরে ফাতেমা বিবির শরীর ছেড়ে যাওয়ার সময় তার ক্ষতি করে দিয়ে গিয়েছিল এবং তার ফলশ্রুতিতে তার ইন্তেকাল হয়ে যায়।